শুভরাত্রি। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্য বিষয়ক অনুষ্ঠান পাণ্ডুলিপি করে আয়োজনের ৩৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করার পর্বে অত্যন্ত বেদনা, শোক এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মাঝ থেকে সদ্য চলে যাওয়া বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, প্রাবন্ধিক, রবীন্দ্র বিশেষজ্ঞ, সাহিত্য সমালোচক ও শিক্ষক শঙ্খ ঘোষকে, যিনি মাত্র গতকালই করোনার শিকার হয়ে পৃথিবীর মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার এবং তার শোক সন্তপ্ত পরিবারের কাছে আমাদের সবটুকু সমমর্মিতা প্রকাশ করছি। ফিরে আসি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, কথা সাহিত্যিক এবং গদ্যকার ইকবাল হাসান। ইকবাল হাসান জন্মেছেন বাংলাদেশের বরিশাল জেলায় 1952 সালে। তারপর উচ্চশিক্ষার্থে তিনি ঢাকায় চলে আসেন এবং সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতাকে তার জীবিকা হিসেবে বেছে নেন। বেশ কবছর ধরে দেশে তিনি লেখালেখি করেন, সাংবাদিকতা করেন এবং স্বাধীনতা উত্তর সাহিত্য পরিমণ্ডলে বেশ একটি পরিচিত জন হিসেবেই নিজেকে দাঁড় করান। এরপর কোন এক পর্যায়ে তিনি দেশান্তরী হন, প্রথমে জার্মানি, তারপর যুক্তরাষ্ট্র হয়ে বর্তমানে তিনি কানাডায় স্থিত হয়েছেন। আজকে তিনি যুক্ত হয়েছেন কানাডার টরন্টো শহর থেকে। ইকবাল হাসান কবিতা, গল্প, উপন্যাস, নিবন্ধ, সম্পাদনা ইত্যাদি মিলিয়ে গোটা 40 গ্রন্থ রচনা করেছেন ইতিমধ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে অসামান্য ব্যবধান, মানুষের খাদ্য তালিকায়, জ্যোৎস্নার চিত্রকলা, দূর কোন নক্ষত্রের দিকে। গল্পগ্রন্থের মধ্যে রয়েছে কপাটবিহীন ঘর, মৃত্যু ইঁদুর ও মানুষের গল্প, কার্তিকের শেষ জ্যোৎস্নায়, সুখলালের গল্প ও তৃতীয় চরিত্র। নিবন্ধ প্রবন্ধের মধ্যে রয়েছে কাছের মানুষ, দূরের মানুষ, দীর্ঘশ্বাসের পাণ্ডুলিপি, চোখ ভেসে যায় জলে, পরী, হুমায়ুন আহমেদ ও ঝরা পালকের গল্প। উপন্যাস ছায়ামুখ, আশ্চর্যকুহক এবং আর্কিটেক্ট। তিনি শহীদ কাদরীকে নিয়ে একটি সম্পাদনা গ্রন্থ করেছেন এবং শহীদ কাদরীর মৃত্যুর পর বাংলা একাডেমিতে প্রকাশিত স্মারক গ্রন্থটিরও সম্পাদনা তিনিই করেছেন। কবি ইকবাল হাসান তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি থেকে ঘোষিত সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কারে ভূষিত হয়েছেন। তো আজকে আমরা তারই সাহিত্য জীবনের গল্প শুনব, তার সাহিত্য ভাবনা, তার সাহিত্য চিন্তার সঙ্গে পরিচিত হব। তো শুরুতেই আমি বিস্তারের পক্ষ থেকে কবি ইকবাল হাসানকে ধন্যবাদ জানাই এবং আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আন্তর্জাল মঞ্চে। ইকবাল হাসান। ধন্যবাদ আলম খোরশেদ আপনাকে। আমি খুব আনন্দিত যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার প্ল্যাটফর্মে কথা বলার জন্য। তো আমি যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন কিংবা যারা পরে দেখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে যিনি অনুষ্ঠানের উপস্থাপক তার সম্পর্কে দু একটি কথা বলা প্রয়োজন মনে করছি। সাধারণত যারা উপস্থাপক বা যারা সঞ্চালনা করেন অনুষ্ঠান, তাদের সম্পর্কে কেউ তেমন কিছু বলেন না, কিন্তু মানুষটি যদি বিখ্যাত হন, মানে তার অর্থ হচ্ছে তিনি যার সাক্ষাৎকার গ্রহণ করছেন তার চেয়ে যদি বিখ্যাত হন, তার সম্পর্কে দু একটি কথা তো বলা খুবই জরুরি মনে করি। প্রথম কথা হচ্ছে যে আলম খোরশেদকে আমি বহু বছর ধরে চিনি, প্রায় 30-35 বছরের মতো। আমাদের প্রথম পরিচয় হয় মন্ট্রিয়ালে। আলম খোরশেদ বইয়ের রাজ্যে বসবাস করতেন তখন। তার বিশাল লাইব্রেরি ছিল। আমি সেখানে গিয়েছি সস্ত্রীক এবং আলম খোরশেদ আমাদেরকে আপ্যায়ন করেছেন, তার হৃদয়ের দরজা খুলে দিয়েছেন। আমি সেই দিনটির কথা ভুলব না। আর আরেকটি হচ্ছে, আপনারা হয়তো জানেন, আপনারা সবাই জানেন যারা শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত, যে আলম খোরশেদ একজন গবেষক, লেখক, প্রাবন্ধিক, অনুবাদক
এবং সেই সঙ্গে তার একটি পরিচয় প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। সেটা হচ্ছে তিনি একজন কবি। তিনি অসম্ভব ভালো কবিতা লেখেন। তার একটি কবিতা আমার মনে আছে আজও, সেটা হচ্ছে 'বিকেলের গল্প' বলে তার একটি কবিতা আছে। ছোট্ট, নির্মেত, অসম্ভব চমৎকার। তো আলম খোরশেদ, আজকে আপনাকে অভিনন্দন এবং আপনার প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাকে এই অনুষ্ঠানটিতে ডেকেছেন। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ কবি ইকবাল হাসান। আমরা শুরু করি রেওয়াজ মাফিক। আমরা অতিথির যে সাহিত্য জীবনে আগমনের যে গোড়ার একটি গল্প থাকে, কোনো একটা অভিজ্ঞতা, কোনো একটা প্রেরণা বা প্রণোদনায় তিনি তার এই জীবনটাকে বেছে নেন, জীবনের ব্রত হিসেবে ধারণ করেন। তো আমরা আপনার সেই মুহূর্তটার কথা জানতে চাই যে কখন কিভাবে সাহিত্যের সঙ্গে যুক্ত হলেন, সাহিত্যের প্রতি ভালোবাসা তৈরি হলো এবং নিজেকে আষ্টপৃষ্টে বেঁধে নিলেন এক জীবনের জন্য সাহিত্যের প্রেমে। আসলে এই লেখক হয়ে ওঠার গল্প প্রায় সব কবি সাহিত্যিকেরই বোধহয় প্রায় একই রকম বলতে গেলে। তো আমারও তেমন ব্যতিক্রম কিছু না। আমি খুব ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম, আমি দেখতাম যে আমার বাবা উনি দেশ পত্রিকা নিয়ে আসতেন। আমার বাবা স্টিমার কোম্পানিতে চাকরি করতেন বরিশালে। তো উনি অফিস থেকে যখন উনি ফিরতেন, আমার বাবার হাতে একটা দেশ পত্রিকা থাকতো। তো আমি আমাকে মাঝে, মাঝে আমি ওই দেশ পত্রিকা পড়ার চেষ্টা করতাম, কিন্তু কিছু বুঝতাম না তেমন কিছু। তো আমি তখন স্কুলে পড়ি। তো যাই হোক, তারপরে ধীরে, ধীরে দেখলাম যে বাবা বিভিন্ন লেখকের বই নিয়ে আসেন। তারা জরাসন্ধ, তারপরে নিরঞ্জন গুপ্ত, ওই আমলের আরকি। আমি ওই আমলের কথা বলছি। মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায়, এই বই তখনকার সময়ে বরিশাল স্টিমার কোম্পানিতে কর্মচারীদের জন্য একটা লাইব্রেরি ছিল। আমার আব্বা ওই লাইব্রেরিটা দেখাশোনা করতেন। সেই সুবাদেও উনি এই বইগুলো আমাদের বাসায় আব্বা নিয়ে আসতেন এবং আব্বা পড়তেন এবং আমার মা পড়তেন, আমার আম্মা পড়তেন। তো এরকম একটা পরিবেশ আমাদের বাসায় ছিল। তো যে কারণে এটা আমার আমি জানি না এটা আমার কবিতা লেখা কিংবা আমি যে একাট্টু লেখালেখি করি তার পিছনে বড় ধরনের কোনো ভূমিকা পালন করেছে কিনা? হয়তো করেছে। কারণ হচ্ছে যে যেহেতু আমি এই জিনিসগুলো দেখেছি, আমার ঘরে চর্চা হচ্ছে। তো obvious যে আমার প্রতি একটা পরোক্ষ প্রভাব, কোনো, কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ একটা প্রভাব আ নিশ্চয়ই তৈরি হয়েছে। এরপরে আমরা যাদের সঙ্গে মেলামেশা করতাম, তাদের অধিকাংশই কবি সাহিত্যিক। তো আমি সেই ছোটবেলা থেকে বরিশালে, আপনারা নিশ্চয়ই জানেন হুমায়ুন কবিরের নাম শুনেছেন। আ আলম খোরশেদ, আপনি জানেন যে হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কুসুমিত ইস্পাতের কবি। কুসুমিত ইস্পাতের কবি। হ্যাঁ, আর তার তো বিখ্যাত কবিতা আছে। ওই এই যে শহরে খেয়েছো তো আ ওই যে ক্লাস ছিল সকাল ৯ টায়। রিবু আপাকে নিয়ে তার বিখ্যাত একটি কবিতা হ্যাঁ, আছে। পার্শ্ববর্তিনী পার্শ্ববর্তিনী সহপাঠিনীকে, সহপাঠিনীকে। সহপাঠিনীকে। আর হুমায়ুন কবির তো একটা পত্রিকা বের করতেন, আ নিবেদিত পংক্তিমালা, I believe। পংক্তিমালা। হ্যাঁ, একটা পত্রিকাও বের করতেন। একটি পত্রিকায় রবীন সমাদ্দারকে দিয়ে তিনি শুরু করেছেন। একটি পত্রিকার কাভার ছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না। ওটা সেলিম সারোয়ারের কবিতা দিয়ে আ একটি কাভার করেছিলেন। আ ভালোবাসা ঈশ্বরের আঙ্গুল থেকে ঝরে পড়া লাল শস্যকণা। ভালোবাসা মন্দিরে অবসর দুর্বিনীত স্তন, যাকে লুকোবার মতো পর্যাপ্ত আঁচল নেই। অসাধারণ একটি কবিতা সেলিম সারোয়ারের। এই সেলিম সারোয়ার কিন্তু এখন আর কবিতা লেখেন না। হ্যাঁ, শুনেছি তিনি নার্সাতে অব্যাহত ব্যাপার। হ্যাঁ, তিনি ঢাকায় হ্যাঁ, অবসর জীবনযাপন করতে। আমার ইচ্ছে আছে তাকে একবার আমন্ত্রণ জানিয়ে আনা এ আমার এই অ অতিথি এক হিসেবে। এক আমি সেই খুবই চেষ্টা ভালো করব। হয়। খুবই চেষ্টা এই করব। ভালো হয়। তাকে বলবেন তার একটি অসাধারণ কবিতার হ্যাঁ, কথা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তার কোনদিনও ভুলব না। সেটা হচ্ছে যুবরাজ আসতি। আচ্ছা। বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশে হুম, পাকিস্তানি কারাগার থেকে বাংলাদেশে চলে এলেন যেদিন, হুম, হুম, তার সেই আগমনকে স্মরণ করে তিনি একটি দীর্ঘ কবিতা লিখেছিলেন আহসান হাবীবের অনুরোধে। সেটা দৈনিক বাংলায় সাহিত্যবাদে ছাপা হয়েছিল। কবিতার নাম ছিল আ যুবরাজ আসতি। হ্যাঁ, যার ১ম পংক্তিটি ছিল, যুবরাজ আসতি, এ শহরে শুরু হলো চন্দ্রমল্লিকার উৎসব। সে এক অসাধারণ কবিতা এবং এই কবি হারিয়ে গেলেন। অ্যা যে দুর্দান্ত কবিতা লিখেছেন, আ লিখতেন একসময়। আচ্ছা। হ্যাঁ, আমরা ওনার সম্পর্কে পরে আলোচনা করব। এখন যেহেতু আপনি হ্যাঁ, আজকে আমাদের তো আলোচনার কেন্দ্রবিন্দু। যাই হ্যাঁ। হোক, হুম, হুম। জি। তো আমার ছোটবেলার যে আ কৈশোরের ব্যাপার, মানে কৈশোর এবং কৈশোরোত্তর সময়টায় আ বরিশাল শহর এবং বরিশালের যে সেই বৃষ্টি, বরিশালের মানে কীর্তনখোলা নদী,
আমরা কয়েক বন্ধুরা সারা রাত বরিশাল শহর ঘুরে বেড়াতাম। তখনকার সময় আর আজকের সময়ের মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। অ্যা বোঝাই যায় না। এখন আমার কাছে স্বপ্নের মতো মনে হয় যে আমরা রাত বিরেতে সেই স্টিমার ঘাটে গিয়ে অ্যা অনর্থক বসে থাকতাম। বসে জ্যোৎস্না দেখতাম। নদীর জলের উপরে অ্যা সেই জ্যোৎস্না ধীরে, ধীরে ফুরিয়ে যাচ্ছে। আমরা সেগুলো দেখতাম। আমার সঙ্গে আমার কয়েকজন বন্ধু আ ছিলেন। সেলিম শাহ আলম বলে একজন কবি, মানে আকবর হোসেন বলে একজন, সে একজন ডক্টর, এখন অস্ট্রেলিয়াতে আছে। তো আমরা এরকম রাত বিরাতে পড়েছি। বরিশাল থেকে বেশ কিছু পত্রিকা তখন বেরোতো। তো ওই সুবাদেই আমার লেখালেখির আচ্ছা। আ সূচনা। ওই ঢাকায় সুবাদেই ঢাকায় কবে এলেন? কি স্বাধীনতার আগেই নাকি স্বাধীনতার ঠিক পরপর? না, স্বাধীনতার পরে। পরে ঢাকায় এসে, এসেছি হ্যাঁ, 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 ১৯৭৩-৭৪ হ্যাঁ, এর দিকে। হ্যাঁ। তো আর আমি ওই ৭৪ এর শেষ দিকে চাকরি নিয়ে নেই। হ্যাঁ, তো আ ওই ইত্তেফাক গ্রুপে। পর্বটার কথা বলেন। ঢাকায় আসা, কাদের সঙ্গে আপনার যোগাযোগ হলো, আপনার সাংবাদিক জীবনের আসলে গল্প, আসলে আমি সাহিত্য। এসেছি হুম, হুম, আসলে আমি এসেছি ছাত্র অবস্থায়। তখন আমি কিন্তু অনার্স ফাইনাল পরীক্ষা দেইনি। হুম, হুম, পরীক্ষাটা শেষ হয়েছে আসলে দিয়েছি ৭৫ সালের দিকে। যতদূর মনে পড়ে। তো আমি ইকোনমিক্স এ অনার্স করেছি বরিশাল আ প্রজমন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। তো আমি যখন ঢাকা এসে, তখন আমি চাকরি যখন খুঁজে বেড়াচ্ছি, কে চাকরি দেবে? তখন বিচিত্রায় কিছু লেখালেখি করেছি। কিছু কভার স্টোরি করেছি। আ সাপ্তাহিক বিচিত্রায় সাহাদাত ভাইয়ের। সাহাদ ভাই খুব স্নেহ করতেন, মায়া করতেন, সেজন্য সুযোগ দিয়েছিলেন। তো তারপরে একদিন হঠাৎ তোফায়েল ভাইয়ের আমি একটা সাক্ষাৎকার আনতে যাই বিচিত্রার জন্যে। তো তখন তোফায়েল ভাই বললেন যে, "পার্মানেন্ট একটা চাকরি করবি কিনা?" উনি তখন বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। তো উনি আমাকে কে চাকরি দেবে বলায় উনি বললেন যে, "ঠিক আছে, আমি আনোয়ার হোসেন মঞ্জুকে বলে দিচ্ছি।" তো উনি আনোয়ার হোসেন মঞ্জুকে বলে দিলেন। তো আমাকে আমার চাকরি হলো ইত্তেফাক গ্রুপে। তারপরে তো পূর্বানী হলো তখন, নতুন আ পত্রিকা। আ ইত্তেফাক তখন জাতীয়করণ করা হলো। তো তারপরে পূর্বানীতে আমার ১ম অ্যাসাইনমেন্ট ছিল ঢাকা আর্ট কলেজের উপরে। বাংলাদেশের শিল্পকলার ভবিষ্যৎ ও ঢাকা আর্ট কলেজ। এটা ছিল আমার ১ম অ্যাসাইনমেন্ট। তো ওই থেকে আমি ঢাকায় আ আ ছি আ উম মানে পার্মানেন্টলি স্থায়ী বসবাসের জন্য চলে আসি। এবং তখনই কিন্তু আমার এদের সঙ্গে পরিচয়। ঢাকার যারা ওই মুহূর্তে সাহিত্য এবং সংস্কৃতিকে যারা নিয়ন্ত্রণ করতেন, তাদের সঙ্গে আমার পরিচয় এবং ঘনিষ্ঠতা। তাদের মধ্যে ১ম যে নাম বলতে হয় সেটা হচ্ছে রাহাত খান। তিনি আসলে আমাদের বিশেষ করে যারা মফস্বল আমরা চলে এসেছি। চট্টগ্রাম থেকে সৈয়দ ইকবাল এসেছি একই সময়। আমি এবং সৈয়দ ইকবাল রাহাত ভাইয়ের একেবারেই আ ভাবশিষ্য ছিলাম। পিতার মতো অনেকটা তিনি আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন। আর সত্যি বলতে কি আলম, এই রাহাত ভাই কিন্তু আমাদেরকে ঢাকা শহরের অলি-গলি চিনিয়েছেন। রাহাত ভাই, রফিক আজাদ এবং আব্দুল্লাহ আবু সাঈদ। একসময় আব্দুল্লাহ আবু সাঈদের বাড়িতে আমি এবং সৈয়দ ইকবাল আমরা আমি ছিলাম। আমরা ২ জন ছিলাম তার বাড়িতে। তিনি আশ্রয় দিয়েছিলেন। প্রায় বেশ কয়েক মাস আমরা ছিলাম সাঈদ ভাইয়ের বাসায়, গ্রিন রোডে, স্টাফ কোয়ার্টারে। তো আমাদেরকে ওই সময়ে যেভাবে আমরা এই সমস্ত বড়, বড় মানুষদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। শহীদ কাদরী, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান। আহসান হাবিবের কথা তো বললে সারারাত বলতে পারব। তো হাবিব ভাই, এরা যেভাবে সা আ আ স্নেহের হাত বাড়িয়ে দিয়েছেন, আজকাল কিন্তু এটা দেখা যায় না। এই ধরনের মায়া মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে এবং শাসন করে আমাদেরকে হাতে ধরে বলতে গেলে কিভাবে লিখতে হয়, কি বই পড়তে হবে, এগুলো কিন্তু শিখিয়েছেন। তো আমরা ওই ওইটুকু সাহায্য সহযোগিতা পেয়েছি বলে আমাদের এগিয়ে যাওয়ার পথটা আ কুসংস্তীর্ণ হয়েছে আসলে। আমাদের এগিয়ে যাওয়ার পথটা কণ্টকাকীর্ণ হয়নি। আমরা খুব সহজেই এগিয়ে যেতে পেরেছি। আ এই সময় ইমাদুল হক মিলনের কথাও বলা উচিত আমার। আসলে ইনফেক্ট ইত্তেফাকে ওই টাইমে আ ৭৬ সালের দিকে শহীদ কাজী একটা কলাম লিখতেন। ওই কলামে কিন্তু আমাদের কয়েকজন আবু সাঈদ জুবেরি, বুলবুল চৌধুরী, ইমাদুল হক মিলন, সৈয়দ ইকবাল, আমার কথা আবিদ, শিহাব, মাহবুব হাসান, এদের সবার কথা লিখেছেন। এবং শহীদ কাদরী বলেছেন, ওই লেখার মধ্যে আছে যে, "এরা এখন লিখছে, আগামীকালও লিখবে এবং এরা ২০ বছর পরও লিখবে।"
তো আমি দেখছি আমার মাঝে, মাঝে ভাবি, আমি সেটাকে বলেছিও যে, "আপনি যে এই কথাগুলো লিখলেন তো আপনি বুঝতে পারলেন কিভাবে?" তো শহীদ ভাই বললেন সেই পুরনো আমলের কথার মতো বললেন যে, "সূর্যোদয় দেখলে বোঝা যায় দিনটি কেমন যাবে।" তো আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ঢাকায় এসে মফস্বল শহর থেকে ঢাকায় এসেছি। পায়ে মফস্বলের কাদা লেগে আছে। কিন্তু সেই ওই মানুষগুলোর যদি সাহচর্য না পেতাম, ওই মানুষগুলো যদি পিছনে এবং পাশে না দাঁড়াতো, হুম, তাহলে আমাদের পক্ষে এতটা পথ আসা খুব কঠিন হয়ে ঠিক। যেত। তো তখন আপনার বই বেরোলো। ১ম বইটা কখন কিভাবে কোন আমার সূত্রে ১ম বই বেরোলো সে কথা বেরিয়েছে মনে হুম, আমি আসলে লিখি তো ৬৬ সাল থেকে। তো হুম, ৬৬ থেকে মানে মনে করুন যে আ ৬৮ সাল পর্যন্ত যা লিখেছি, হুম, হুম, ওগুলোকে লেখা তো বলা যায় না। ওগুলো তো আ মানে কৈশোর খুব ভালো, প্রাথমিক হুম, হুম, খুব ভালো যেগুলো ধ্বংস হয়ে গেছে বা ওগুলো নাই। হুম, তো আমার একটা মানে আ অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকের ধারণা কিন্তু আমাদের দেশে যে মফস্বলে থাকলে বোধহয় ঢাকার দৈনিক কাগজে কোনদিনও লেখা ছাপা হবে না। কারণ তারা সম্পাদকরা মফস্বলে যারা বাস করে তাদেরকে গ্রাহ্য করে এবং তাদের লেখা পড়েও না। এই কথাটি জি, সম্পূর্ণ ভুল হুম, এবং যুক্তিহীন কথাবার্তা। এগুলো যারা স্বল্প মেধাবী তারাই বলেন। আমি আমার নিজের জীবনের উদাহরণ আপনাকে বলছি। আমি জানি না আপনার অভিজ্ঞতা কি? কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন কবিতা লেখা শুরু করি, আমাদের দেশে এক্সারসাইজ বুক খাতা আছে না? ওই খাতা ভরে, ভরে কবিতা লিখতাম। যা দেখি তাই লিখি। তাই নিয়ে কবিতা লিখি। হাবি-জাবি। বুঝতে পেরেছেন? কোন মেয়ে হেঁটে গেল একটা কবিতা লিখে ফেললাম। তো এগুলি লেখার পরে আমাদের বরিশালের একজন বললেন যে, "এরকম ঢাকায় আহসান হাবীব আছে। উনি বরিশালের মানুষ। উনি তোমার কবিতা ছাপবে। ওনার ঘরে নিয়ে যাও।" আমি তো ২ খাতা ভর্তি কবিতা নিয়ে ঢাকায় আসছি। ঢাকায় এসে হাবিব ভাইয়ের রুমে ঢুকবো কি ঢুকবো না, দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছি। ওই কিংবদন্তি তুল্য কবি ওখানে বসে আছে। তার সামনে শামসুর রহমান বসা। আমার তো ভয়ে মানে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। যে এখানে ঢুকবো? কি ঢুকবো না। তাহলে যদি না ঢুকি তাহলে আমার এই কবিতার কি হবে? তারপরে শেরেবাংলা ফজলুল হকের আ আ বেশ, তার সাহসিকতার কথা মনে করে হুম, ভাবলাম আমি শেরেবাংলা দেশের লোক। আমি কি ঢাকায় আসছি এই কাজ না করে চলে যাবো? এটা হয় নাকি? আমি আসসালামু আলাইকুম বলে ভিতরে ঢুকে পড়েছি। ঢুকে পইড়া বলতেছি আসবো? হাবিব ভাই বলে এসেই তো পড়েছো অলরেডি। ঢুকেই তো পড়েছো। কোথা থেকে আসছো? আমি বললাম যে বরিশাল থেকে এসেছি। আ আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। দেখা তো হয়েই গেল, বসো। তো আমি শামসুর রহমানের পাশে বসলাম। শামসুর রহমান একবার আমার দিকে তাকালেন। তাকায় বললেন যে, "কি করা হয়?" আমি বললাম, "এই যে কবিতা লিখি।" শামসুর রহমান একটা হাসি দিলেন। আপনারা জানেন শামসুর রহমানের হাসি কি ভয়ংকর। হুম, হুম, হ্যাঁ? তো ওই হাসির অর্থ তো আমি জানি। তো একটা তাচ্ছিল্যের হাসি যাই হোক। হুম, তো উনি হাসলেন। আ যদিও রহমান ভাইয়া খুব ভালো মানুষ। আমাকে বললেন যে, "কি নাম?" তো আমি আমার ডাকনাম সহ আমার নামটা বললাম। শামসুর রহমান বললেন, "এই নাম দিয়ে তো কবিতা হবে না। এই নাম চেঞ্জ করতে হবে।" এইসব কথা আমার বইয়ের মধ্যে আছে। দূরের মানুষ কাছের মানুষ। তো আমি বললাম যে, "নাম চেঞ্জ করব। এই নামে তো আমি অনেকগুলো কবিতা লিখে ফেলেছি।" ও তাতে কিছু এসে যায় না। আপনার নাম চেঞ্জ করতে হবে। আপনার নাম দেন ইকবাল হাসান। তখন সেদিন থেকে আমার নাম ইকবাল হাসান হলো। তারপরে আমি কোন কষ্টে ওখান থেকে পালাবো কিভাবে? আমার খাতা ২ টি এক্সারসাইজ বুক খাতা ওখানে প্রায় ৪০-৫০ টা কবিতা ছিল। ওই হাবিব ভাই টেবিলে রেখে ১ কাপ চা খেয়ে আমি ওখান থেকে চলে এসেছি। তারপর রেগুলার দৈনিক বাংলার রবিবাসরিয়া পাতা উল্টাই। দেখি আমার কবিতা নাই। কখনো থাকে না। খুবই অসহায় হয়ে, খুব দুঃখিত হয়ে আবার ঢাকা এসেছি। এসে আবার এবার একটু সাহস হয়েছে হাবিবের সঙ্গে দেখা করলাম। জিজ্ঞেস করলাম, "হাবিব ভাই আপনাকে তো ২ টো খাতা দিয়ে গেছিলাম কবিতার।" হাবিব ভাই কোন কিছু না বলেই বললেন, "ওগুলো কবিতা হয়েছে নাকি? ওগুলো তো আমি সব ফেলে দিয়েছি।" আমার বুকে ডিআইটি ভবনটা যেন ভেঙে পড়ল আমার। খুবই কষ্ট পেলাম যে কি এই মহাসম্পদ ফেলে দিয়েছে হাবিব ভাই। এবারে যাও। বাড়িতে গিয়ে জীবন দাস, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন দত্ত এগুলি পড়ো আর বিষ্ণু দে। এই কয়জনের নাম বললেন, উনি একটা কাগজের মধ্যে এই নামগুলো লিখে দিলেন। বলে এদের বই জোগাড় করবা। করে এইগুলি ১ম পড়ো।
না করলে কবিতা হয় না। তো আমি বরিশালে এসে এদের বই জোগাড় করলাম, করে তারপরে আমি কবিতা লিখে আমি ওখান থেকে মেইল করতাম। হাবিব ভাই ১ম ১৯৭০ সালের ১লা ডিসেম্বর খুব সম্ভবত। ১লা মার্চ, ৭০ সালের ১লা মার্চ নাকি ৩রা মার্চ হবে, রবিবার আমার ১ম কবিতা ছাপা হয়। ফজল শাহাবুদ্দিনের কবিতার নিচে, নাম হচ্ছে পাখিগুলো আসে না আর। এই আমার যাত্রা শুরু। বাহ! না, চমৎকার লাগলো, কারণ এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে, ফলে এর সঙ্গে সহজে একাত্মতা বোধ করছিলাম। তো তারপর ঢাকায় অনেকদিন থাকলেন, বই বেরোলো, একটা নাম প্রতিষ্ঠাও হলো, কিন্তু এক পর্যায়ে আপনি দেশত্যাগের সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, কোন পটভূমিকামী সিদ্ধান্ত নিলেন বা আপনার দেশান্তরী জীবনের গল্প, সেখানে যে নতুন বাস্তবতা, নতুন চ্যালেঞ্জ, সেটার মধ্যে কিভাবে আপনার এই সাহিত্য জীবনটাকে আপনি টিকিয়ে রাখলেন, চর্চাগুলো অব্যাহত রাখলেন, সেই জীবনের গল্পটাও যদি আমাদের সঙ্গে ভাগ করে নিতেন। প্রথমত আমি দেশ কেন ত্যাগ করলাম? প্রথমবার ত্যাগ করেছি তার একটি কারণ আছে। সেটা হচ্ছে যে আমি তখন ইত্তেফাক থেকে একটা সাংস্কৃতিক পত্রিকা বেরোয়, সিনে কালচার পত্রিকা পূর্বাণী। আমি একটা সাহিত্য পাতা দেখি। তো হঠাৎ করে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো ওয়াসার বিরুদ্ধে আইটেম করার জন্য। আর আমি সেক্টর কর্পোরেশন গুলো করতাম। আমি ফিল্ম নিয়ে লিখতাম না কখনো। তো সেক্টর কর্পোরেশন গুলো করেছি। তো আমাকে দায়িত্ব দেওয়া হলো যে ওয়াসার বিরুদ্ধে লিখতে হবে, কারণ ওয়াসা ঘোলা পানি দিচ্ছে ঢাকায়। তো এক্সকিউজ মি। তো ওয়াসার বিরুদ্ধে লিখতে গিয়ে আমরা ২ পৃষ্ঠা পূর্বাণীর ওয়াসার বিরুদ্ধে লিখলাম। লেখার পরে ওয়াসার তখন চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমাদের রফিকুল ভাই, রফিক ভাই, মেজর রফিক। পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তো রফিক ভাই ওই লেখা বেরোনোর পরে রফিক ভাই মামলা করে দিলেন। মামলা করে দিলেন। ওই মামলার জামিন নিতে গিয়ে আমরা রেগুলার আমার নামে ইত্তেফাকের প্রকাশক মোতাহার হোসেন সিদ্দিকী আর খন্দকার আলী আশরাফ দৈনিক বাংলার দুর্জন উপাচ। দুর্জন উপাস লিখতেন। সেই খন্দকার আশরাফ ভাই ওখানে একটা লেখা দিয়েছিলেন তার নামে, এবং হলো ইত্তেফাকের জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন নামে, কারণ উনি সম্পাদক পূর্বাণীর আক্ষরিক অর্থে। তো যাই হোক, তো আমরা ৪ জন গিয়ে ওরকম হাজিরা দিতাম পুরান ঢাকায় ম্যাজিস্ট্রেট কোর্টে, আর জামিন নিয়ে আসতাম। তো এই চলছিল। তখন একদিন ঠিক করলাম যে এবার যদি ৬ মাসে জামিন পাই তাহলে দেশ থেকে চলে যাব। তো ওই দেশ থেকে চলে গিয়ে প্রথম জার্মানিতে গেলাম। কয়েকটি কান্ট্রি হয়ে জার্মানিতে গেলাম। সেখানে আমি ৩ বছর ছিলাম। তারপরে যুক্তরাষ্ট্র, পরে দেশে আবার ফিরে গেলাম। এরশাদ আমলে আবার মামলা হলো। জাতীয় কবিতা পরিষদ করতে গিয়ে মহা ঝামেলার মধ্যে জড়ায়ে গেলাম। তখন শুনি যে মোহন রায়হানকে গ্রেপ্তার করা হলো। আমাদের মোহাম্মদ রফিক ভাই সেক্রেটারি ছিলেন তখন, শামসুর রহমান সভাপতি, আমি জয়েন্ট সেক্রেটারি। তখন কেউ নাই ঢাকা শহরে। পুলিশ শুনে আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি তো অত ওদের মতো মোহন রায়হানের মতো অতটা ফেমাস না তো, কিন্তু তারা বলছে এই নামটা এইটা কোত্থেকে আসলো? এটা তো চিনি না। গোয়েন্দারা খুঁজে পাচ্ছে না। তো আমি এই সমস্ত টের পেয়ে ফয়েজ ভাই, ফয়েজ আহমদ মারা গেছেন, আমি তাকে শ্রদ্ধা করি আমার অন্তর থেকে। ফয়েজ ভাই বললেন যে বাইরে চলে যাও। হ্যাঁ, পালায়ে থাকবে, পালায়ে অফিস করো, বাইরে চলে যাও। তো আমি ওই কারণে ওই প্রথম ভিসা নিয়ে কানাডায় চলে আসি বাংলাদেশ থেকে। এটা 1988 28 সালের দিকে। আসার পরে ওই সাহিত্য জগতের সঙ্গে যোগাযোগটা কিভাবে অক্ষুণ্ণ থাকলো? চর্চার মধ্যে কিভাবে নিজেকে রাখলেন? নিশ্চয়ই অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিকূলতা ছিল। এটা তো বুঝতেই পারেন। আপনি নিজেও দীর্ঘদিন ধরে দীর্ঘকাল আপনি ভ্যানকুভারে ছিলেন, আপনি মন্ট্রিয়ালে ছিলেন, আপনার জানার কথা যে বিদেশে কাজ করে, বিদেশে যে কর্ম মানে মানে আমরা যে আমাদের যে কার্যকলাপে, দৈনন্দিন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে হয়, অর্থাৎ যে কাজ করতে হয়, সেই কাজের জন্য যে সময়টা দিতে হয়, তারপরে লেখালেখি করা রিয়েলি খুব চাপ বিদেশে। আবার বিদেশে কিছু সুবিধাও আছে। আপনি আপনার ব্যক্তিগত স্বাধীনতাকে হস্তক্ষেপ করবে না। আপনাকে আতঙ্ক নিয়ে বসবাস করতে হবে না। আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। আপনার সামনে প্রচুর বই আছে, হাজার বই আছে। আপনি যেকোনো সময় যেকোনো লাইব্রেরি ব্যবহার করতে পারেন। এটা বিশাল একটা সুবিধা বাইরে। প্রচুর বই পাওয়া যায়। এমনকি বাংলা সাহিত্যের বইও বিদেশে প্রচুর পাওয়া যায়। প্রচুর।
আপনার নিজেরও একটা লাইব্রেরি ছিল বিশাল। তো আপনি জানেন। তো ফলে হয়েছে কি যে আমার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাই করি না কেন জীবনে, হুম। লেখালেখিটা আমি ছাড়ব না। কিংবা হয়তো উল্টোটাও হতে পারে। লেখালেখির সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে ছাড়বে না। ফলে ফলে তার সঙ্গে অ্যা বসবাস অব্যাহত একপাশ থাকে। আমাদের বসবাসটা অব্যাহত ছিল এবং এখনো আছে। এর মধ্যে এবছর আমার একটা বই বেরিয়েছে। হ্যাঁ, এর মধ্যে তো প্রায় গোটা ৪০ বই বেরোলো আপনার সবকিছু মিলিয়ে কাছাকাছি। গদ্য, পদ্য সবকিছু মিলিয়ে হ্যাঁ। সবকিছু মিলিয়ে আরকি। হ্যাঁ। জি। তো আপনার বিবেচনায় তার ২-১ টি উল্লেখযোগ্য কাজ সম্পর্কে যদি একটু আলোকপাত করতেন, অন্তত তার বিষয়বস্তু, সেই লেখার অভিজ্ঞতা এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে যদি খানিকটা ধারণা দিতেন। আমার আসলে কি আমি গল্প লিখতে খুব ভালোবাসি। হুম। যদিও আমাকে মানুষ কবি অনেকে হিসেবেই আমার চেন। বন্ধু-বান্ধবরা সবাই জানে যে আমি কবি। আসলে আমার হাবিব ভাই এটাও কবি আহসান হাবীবের অবদান। আমি শ্রদ্ধার সঙ্গে আজকে তাকে স্মরণ করছি। হাবিব আমাকে বলেছিলেন যে, "তোমার কবিতায় গল্পের এলিমেন্ট আছে। তুমি গল্প কেন লেখো না? হুম। হুম? তুমি গল্প লেখো।" হাবিব ভাই কিন্তু আমার ৪-৫ টা গল্প রবিবাসরীয় সাহিত্যে ছেপেছিলেন। দ্বীপের মধ্যে বসবাস, উত্থান-পতনের গল্প, এরকম বেশ কয়েকটা গল্প হাবিব ভাই ছেপেছেন। হুম। কিছু তো গল্প সম্ভবত বিচিত্রাতেও ছাপা হয়েছে তখন বোধহয়। হ্যাঁ, ছাপা হয়তো। হয়েছে। হুম। বিভিন্ন পত্রিকায়। ইত্তেফাকে আমার ডজন খানেক গল্প ছাপা হয়েছে ইত্তেফাকে। তো বিচিত্রা হ্যাঁ, সব জায়গায় ছাপা হয়েছে মোর অর লেস। ঠিক। তো হুম, হুম। ঘটনা হচ্ছে যে এই যে গল্পকে আমি আ ভালোবাসতে গিয়ে আমি দেখলাম যে আমি যে ধারায় গল্প লিখে এর বাঁক পরিবর্তন দরকার। তো আমি চেষ্টা করেছি কিছুটা জ্যামিতিক বিমূর্তবাদ, কিছুটা পরাবাস্তব, কিছুটা জাদু বাস্তব গল্প লেখার জন্যে। মানে বাস্তবকে একটু সরিয়ে ফেলা। আমরা জানি যে সবাই বলে যে লিটারেচার এর is not reality, it is the symbol of reality. তো আমরা যদি symbol of reality সাহিত্যকে মনে করি, তাহলে আমরা বাস্তব থেকে আমাদের বাস্তবচ্যুত হতে হবে ১ম। বাস্তবকে গ্রহণ করে সেখান থেকে মাল মশলা নিয়ে আমরা পরাবাস্তব গল্প লিখব বা জাদু বাস্তব গল্প লিখব। এখন এই মুহূর্তে জাদু বাস্তব গল্প সারা পৃথিবীতে আ বিশ্বব্যাপী জনপ্রিয় এবং আমার ওই ওই চিন্তাভাবনা থেকে আমার বেশ কিছু গল্প আমি লিখেছি। বেশ কিছু গল্প লিখেছি। তো এটা আমার ২ টো বই, সুখলাল ৩ টে বই। সুখলালের স্বপ্ন ও ৩য় চরিত্র যেটা আপনি উল্লেখ করলেন। তারপরে আছে আ আ তারপরে আছে রিমান্ড, তেলাপোকা ও আকাশপরী। আরেকটি বই আছে আলো আঁধারে কয়েকটি সোনালী মাছ। এগুলি সবই গল্পগ্রন্থ। তো আমার গল্প সংকলনও বেরিয়েছে। আ গল্পের আমার ১২-১৪ টা বইয়ের আছে গল্পের ১৪ টা বই আছে। এইসব গল্পে কি প্রবাসী জীবন কোনো মতে প্রতিফলিত হয়েছে? আমরা যে ডায়াসপোরা একটা সাহিত্যের কথা শুনি, সেই সাহিত্য একটা বিষয়ে কি আপনার খানিকটা ছিল, ভূমিকা ছিল? ১টা-২টো হুম, ১টা-২টো গল্পের মধ্যে আ আছে বিদেশের কোন ব্যাপার। কিন্তু আমি আপনাকে সত্যিকার অর্থে একটা কথা বলি সেটা হচ্ছে হুম। আমি থাকি বাইরে। আচ্ছা। কিন্তু আমার আত্মা, আমার মন, আমার সবকিছু বাংলাদেশের মাটির গভীরে পতিত আচ্ছা। বলে আমি মনে করি। হুম। ফলে আমার যে উপজীব্য বিষয় হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অস্থিরতা, বাংলাদেশের মানুষের মানবিকতা, বাংলাদেশের মানুষের নৃশংসতা এবং বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, বাংলাদেশের উন্নয়ন সবকিছু আমাকে আকৃষ্ট করে। ফলে হচ্ছে কি বিদেশ আমার কাছে কিন্তু একটা আর্টিফিশিয়াল একটা কৃত্রিম একটা জীবন একটা মনে সাময়িক হয়। হ্যাঁ। সাময়িক ঠিকানা আর মাত্র। হ্যাঁ, আ একটা সাময়িক আরেকটি আরে হ্যাঁ। হুম, আরেকটি কথা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে বিদেশে থাকা মানে হচ্ছে মৃতের কাফন পরে বেঁচে থাকা। আমার কাছে তাই। আমরা প্রত্যেকেই কোনো না কোনো কারণে বিদেশে থাকি। এটা ঠিক। মানুষ হয়তো বলবে যে ফাইজলামি করার জায়গা বনা। কিন্তু আসলে ব্যাপারটা তা না। নানা কারণে মানুষকে আমরা বিদেশে থাকতে বাধ্য হয়েছি। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখন যাচ্ছি না কেন? না, না, ব্যাপারটা সেটা হচ্ছে যে সেটা অন্য আলোচনা। আমরা আসলে সাহিত্যের মধ্যেই থাকতে চাই। আমি ফিরে আসতে চাই আপনার কবি সত্তায়। আ আ আপনি বাইরে বহু বছর আছেন, অনেক জায়গায় গেছেন। আপনি একটু আগে বললেন প্রচুর বই আছে, লাইব্রেরিতে বই পড়েছেন। তো আপনার বিশ্ব সাহিত্য বা বিশ্বের কবিতা সম্পর্কেও কিছুটা ধারণা নিশ্চয়ই আছে। তার আলোকে যদি আপনি বাংলাদেশের কবিতা, সমকালীন কবিতা সম্পর্কে যদি আপনি আলোচনা করতে চান, কি মনে হয় আমাদের বাংলাদেশের কবিতার অবস্থান, তার অর্জন, কোথায় তার আজকে এসে দাঁড়িয়েছে দেখুন বাংলাদেশের কবিতা? হুম, হুম। প্রত্যেকটি দেশের
ওইভাবে তো তুলনা বিচার করে কোনো মানে কোনো যুক্তিগ্রাহ্য কোনো সমাধানে পৌঁছানো যাবে না। আমি মনে করি যে প্রত্যেকটি দেশের তাদের আঞ্চলিক ভূখণ্ড, তাদের মানুষের জীবনবোধ, তাদের দৈনন্দিন জীবনযাপনের যে প্যাটার্ন, সবকিছু নিয়েই তো তাদের সংস্কৃতি এবং তাদের কবিতা, তাদের ধর্ম, তাদের রাজনীতি, ঠিক আছে? তো এটা দে একটা দেশ থেকে আরেকটা দেশ আলাদা। ফলে হচ্ছে গিয়ে কখনোই আমাদের কবিতা কিন্তু পর্তুগাল বা সেনেগালের কবিতার মতো হবে না। বাংলা কবিতার সঙ্গে এমনকি আপনি যদি লক্ষ্য করে দেখেন, তাহলে এমনকি পশ্চিম বাংলার কবিতার সঙ্গে আসাম ত্রিপুরার কবিতার সঙ্গে ঢাকার কবিতার কিন্তু একটা পার্থক্য আছে। এটা বুঝতে হবে। ওরা কলকাতার কবিরা অনেক বেশি নাগরিক কবি। ওদের 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 কবিতার মধ্যে আ কতগুলো ব্যাপার খুব তীব্রভাবে আছে। আমাদের মধ্যে মানে অত তীব্র ভাবটা নাই। আমাদের কবিতা অনেক বেশি রোমান্টিক, অনেক বেশি বর্ণময়, অনেক বেশি বর্ণিল। ফলে তারপরে হচ্ছে কি আমি যদি তারপরে কবিতার কিছু শৈল্পিক মান থাকে, শৈল্পিক মান, তার একটা আমাদের দেশ যদি কাঠামো, বলেন, সেদিক থেকে কোথায় শৈল্পিক কাঠামোর কথা যদি বলেন, হুম, হুম, তাহলে আমাদের দেশের কবিতা আমি বলবো আন্তর্জাতিক মানের কবিতা। বাংলা ভাষায় এখন বিশেষ করে তরুণরা যে কবিতা লিখছে, আমার দেশের তরুণরা অসাধারণ কবিতা লিখছে। এইটা কিন্তু নির্মলানন্দ গুণ, আবুল হাসানের ষাটের কবিরা। হুম, আমি মনে করি সিদ্দার আমিনুল হক একজন বিশ্বমাপের কবি। আমি মনে করি আব্দুল মান্নান সৈয়দ একজন বিশ্বমাপের কবি, পরাবাস্তব কবি, একজন অসাধারণ মেধাবী সম্পন্ন কবি। এবং আপনি তারপরে আপনি আমাদের সমসাময়িক আপনি যারা আছে, আপনি তরুণদের কথা বলছিলেন যে হ্যাঁ, আমি তরুণরা তো আবিদ শিহাব হুম, এবং এখন যারা কবিতা লিখছে হ্যাঁ, আমি তাদের কথা বলছি। ধরেন এরা তাদের ভাষা বা তাদের শৈলী নিশ্চয়ই অনেক পাল্টে গেছে, আপনাদের মতো নিশ্চয়ই আর নেই, সব এখন থাকার কথা নয়। না, না থাকার কথাও না। সেটাকে আমরা আপনি যে যুগে কিভাবে আ আপনি আম মূল্যায়ন করেন, তাদের ভাষা, আম তাদের শৈলী, আমরা যে তাদের বিষয়কে? যেহেতু জীবন খুব পাল্টে গেছে, হুম, আমাদের জীবনে প্রযুক্তির এত দাপট ছিল না হুম, হুম, আমাদের সময়ে। শেষ দিকে আমরা পেয়েছি, ঠিক আছে? আমরা যখন বাংলাদেশে ছিলাম, তখনও প্রযুক্তির দাপট ছিল না। হুম, খবরের কাগজ অফিসে সীসা দিয়ে হ্যান্ড পাম্প, হাত দিয়ে সীসা বসায় শব্দ তৈরি করা হতো, ঠিক আছে? আপনি কি এখন এটা ভাবতে পারেন? ভাবতে পারেন। ফলে হচ্ছে এই যে শিল্পগত পরিবর্তন, এটা কিন্তু কবিতার ক্ষেত্রে না, শুধু আমাদের গদ্যের ক্ষেত্রেও হয়েছে। আপনি দেখেন শহীদুল জহিরের গদ্য, শহীদুল জহিরের সাহিত্য দেখেন, আপনি মশিউর আলমের গল্প দেখেন, আ আ মাংসের কারবার, বা আমি ২ টা নাম বললাম। এটা আমি হ্যাঁ, 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 নিশ্চয়ই। অন্যরা যাতে মনঃক্ষুণ্ণ না হন, আমি হুম, ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আপনি দেখলেই বোঝা যাবে যে আমাদের শুধুমাত্র কবিতায় না, আমাদের অন্য ক্ষেত্রেও একটা বৈপ্লবিক পরিবর্তন এসছে। এই পরিবর্তন এসছে কারণ হচ্ছে সমাজ পাল্টে যাচ্ছে। মানুষের চেতনা, মূল্যবোধ, কথাবার্তা, চিন্তার উম আ স্তর এগুলো সব বদলে যাচ্ছে। যে কারণে আমাদের সাহিত্য বদলাতে বাধ্য। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি কখনোই মনে করি না যে বিশ্ব সাহিত্যে যে সমস্ত কবিতা লেখা হচ্ছে, আমরাও তো ছিটেফোঁটা পড়াশোনা করার চেষ্টা করি। যে সমস্ত কবিতা লেখা হচ্ছে, তার তুলনায় বাংলাদেশের কবিতা বা পশ্চিমবঙ্গে এখন যারা লিখছেন পশ্চিম তুলনায় তাদের কবিতা দুর্বল। আপনি একটু আগেই বললেন যে অসাধারণ কবিতা লিখে আজকের তরুণরা, অথচ পাশাপাশি একটা অভিযোগ সবসময় শুনতে চাই, তাদের কাছ থেকেও পাই, প্রকাশকরাও বলেন যে কবিতার বইয়ের বিক্রি কমে গেছে, ভয়ঙ্কর ভাবে কমে গেছে। কবিতার বই ৩০০-র বেশি ছাপতে কেউ সাহস করে না, কবিতা কেউ পড়ে না। তো আপনাদের সময় একসময় তো প্রচুর কবিতা মানুষ পড়তো, সর্বস্তরের মানুষই কবিতা পড়তো। তো এখন এই ঘটনাটা কেন ঘটছে? এটা কি সত্যি, নাকি এটা আলো আসলে না, বিপণনে এটা ব্যর্থ? না, আমার প্রশ্নটা না, সেটা নেই যে এটা কি বিপণনে ব্যর্থতা প্রকাশকদের, নাকি পাঠকের অবনয়ন, নাকি কবিদেরও কোনো দায়ভাগ রয়েছে এর মধ্যে? এটা আপনি জানেন যে না, ৭০ দশকের কবিতার একটা ঢেউ এসেছিল। আমরা সদ্য স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি। সেই সদ্য স্বাধীন রাষ্ট্রের সাহিত্যে তখন খুব দাপট দেখিয়েছে কবিতা। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। তারপরে কিন্তু সেই আবেগটা, সেই কাব্যময় আবেগটা কিছুটা থিতু হয়েছে। কিছু গবেষণা, কিছু প্রবন্ধ হয়েছে। কিন্তু সেই ফাঁক-ফোকর দিয়ে আমাদের কথা সাহিত্য কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। হুম, এগিয়ে এসছে কথা সাহিত্য। আপনি দেখেন স্বাধীনতার পরে পরপর কয়েক বছর মারাত্মকভাবে কবিতার প্রচুর বই, কবিতা তখন চলত। কোন বই হুম, ১২০০-১৫০০ নিয়ে ছাপা হ্যাঁ, হতো না। হ্যাঁ, নিশ্চয়ই, সেটা হ্যাঁ। কমে এখন ৩০০ তে এসছে। আগামী হয়তো দেখবেন যে ২-১ বছর পরে এটা ১০০ তে দাঁড়িয়ে যাবে। এটা হতে পারে। এরকম কিন্তু ট্রেন্ড মানে বাইরে।
বিশ্ব সাহিত্য মানে বিশ্বের বাইরেও দেখা কিন্তু যায় বিষয়টা। 18 এটা কোটি জনগণের দেশে এটা কি আপনার কাছে স্বাভাবিক বলে মনে হয়, বা এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়? না, এটা গ্রহণযোগ্য তো না। এটা এটা হচ্ছে কি, এটা তো আমরা আ এটা একটা আনএক্সেপ্টেবল একটা ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে কবি মানে এটার জন্যও এককভাবে কেউ দায়ী না। সেই যে প্রকাশকও আমার দায়ী আমার না। ধারণা পুরো হুম, পুরো ব্যবস্থাটাই হ্যাঁ, দায়ী। এখানে হ্যাঁ, প্রকাশকদেরও হ্যাঁ, ব্যর্থতা পাঠক রয়েছে। পাঠকদেরকেও অবশ্যই এগিয়ে পাঠকরা আসতে আছে, পারো, নিজেদেরকে উন্নয়ন এ করার সেই সুযোগটা তাদেরকে দেয়া হচ্ছে না বা তারা পাচ্ছে না। দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না। কবিরাও হয়তোবা নিজেদের জনবিচ্ছিন্ন করে ফেলেছেন কোনো না কোনো কারণে, হতাশা থেকে হতে পারে বা এক ধরনের নান্দনিক উচ্চাকাঙ্ক্ষা থেকে হতে পারে আরকি। সব এ মিলিয়ে বোধহয় এই ফলটা দেখছি। কিন্তু এটাকে এ আবার ফিরিয়ে আনা যায় কিভাবে? কি মনে হয় আপনার? ফিরিয়ে আনা কিভাবে? যায় এই যে আপনি ধরুন না, এখন একমাত্র উপায় হচ্ছে যে বিভিন্ন ধরনের আ সংগঠন। যেমন এই কবি সংগঠন, কবিতার সংগঠন। সেটা যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে সত্যিকার অর্থে যদি কবিতার বিকাশ এবং চর্চার ক্ষেত্রে এবং কবিতার বইকে বিশেষ করে কবিতার বইকে জনপ্রিয় করার ক্ষেত্রে ব্যবহার করা যায়, রাজনীতি না করার চেয়ে, তাহলে এটা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। মানে আমাদের তাহলে কবিতা আবার সেই জনপ্রিয় হয়ে উঠতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কবিতা যখনই দেশে ক্রাইসিস তৈরি হয় মনে রাখবেন যে দেশেই হোক সেটা আমরা আমরা রাশিয়ায় দেখেছি ইয়েতে সিংহের রাস্তার মোড়ে দাঁড়িয়ে কবিতা পড়েছেন। হ্যাঁ? আর নজরুল আ আমাদের কঠিন সময়ে বিদ্রোহী কবিতা লিখেছেন। তো কবিতার একটা জাগরণ তৈরি হয়েছে তখন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। কিন্তু আমাদের দেশেও ওরকম আ স সময় হলে ওরকম হবে। এটা একটা আ আমরা অর্থনীতিতে যেমন একটা দেখি যে এটা একটা সাইকেলের মতো আরকি, হ্যাঁ? একেক সময় একেকটা জোয়ার আসে। আমার মনে হয় আমাদের দেশে একসময় আবার সে কাব্য জোয়ার ফিরে আসবে। আচ্ছা। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে কবিতা ভালো লিখলেই হলো না বা গল্প ভালো লিখলেই হলো না, সেটাকে ঠিকঠাক প্রকাশ করা, যে প্রকাশনার যে একটা জগৎ রয়েছে সেটাও তো খুবই আসলে গুরুত্বপূর্ণ লেখকদের জন্য। তারা যেন তাকে একটা পূর্ণকালীন একটা পেশা হিসেবে নিতে পারে। তো ওইরকম অবস্থা কি বাংলাদেশের প্রকাশনা জগৎটা যেতে পেরেছে? তার মধ্যে কি সেই পেশাদারিত্ব, তার মধ্যে কি সেই একটা উন্নতি, বা তার মধ্যে এক ধরনের একটা আন্তর্জাতিক মান কি আমরা লক্ষ্য করতে পারছি? যেমন পেশার এক হতে পারে লেখক প্রকাশক সম্পর্ক, হতে পারে পাণ্ডুলিপি সম্পাদনা সংস্কৃতি, পুস্তক প্রকাশ, পুস্তক সমালোচনা সংস্কৃতি, সব মিলিয়ে যে একটা বৃহত্তর প্রকাশনার পরিমণ্ডল, সেই পরিমণ্ডলটির কোথায় আমাদের সংকট, কোথায় সম্ভাবনা, চ্যালেঞ্জ গুলো কি? আপনি কি মনে করছেন? আপনার নিজের দীর্ঘদিনের এই অভিজ্ঞতা থেকে, ওটা 40টা বই আপ বের করেছেন, নিশ্চয়ই তাদের সঙ্গে আপনার একটা ওঠা বসা হয়েছে, আদান প্রদান হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আপনি কি বলবেন? আমি ১ম জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে যে বই ছাপা হয়, বিশেষ করে বইমেলাকে কেন্দ্র করে, এই বইমেলা কেন্দ্রিক প্রকাশনা এটা আমি খুব একটা পছন্দ করছি না। আমি মনে করি না এটা সাহিত্যের জন্য কোন কল্যাণ বয়ে আনবে। কিন্তু বা ঈদ সংখ্যা কেন্দ্রিক সাহিত্য, ঈদ সংখ্যা কেন্দ্রিক সাহিত্য, বইমেলা কেন্দ্রিক সাহিত্য এগুলো আসলে কিন্তু আ এগুলোর পিছনে বাণিজ্যিকরণ মানে বাণিজ্যের সম্পর্ক আছে। কিন্তু সত্যিকারভাবে শিল্প সাহিত্যকে পৃষ্ঠপোষকতা হচ্ছেন এ এ আমি তা মনে করি না। যে যেটা হচ্ছে যে এটা কেন মনে করি না সেটা হচ্ছে যে আপনি অধিকাংশ বাংলাদেশে ৫,০০০ বই বের হয়। মনে করেন বা ৩,৫০০ বা ৪,০০০ বই বের হয় বইমেলায়। অধিকাংশ বই হচ্ছে আপনি সেগুলোকে একেবারেই বাতিল করে দিতে পারেন। অধিকাংশ বই। এর প্রকাশনা খারাপ, মুদ্রণ খারাপ, এর প্রুফ কেউ দেখেছে বলে মনে হয় না। যে এত পুরো ভুল। তার মানে হচ্ছে ঝটপট আরকি ছাপানোর আ ছাপায় ফেললেই হলো। এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে কিন্তু অসম্ভব ভালো কিছু আ মানে প্রকাশক এসছেন। বেশ কয়েকজন ভালো প্রকাশক এসছেন। এখন আছেন। কমসে কম তারা সংখ্যায় ২০-২৫ জনের কম না। যাদের বই হাতে নেওয়ার মতো। অসম্ভব রকম ভালো, উন্নত মানের। এরা হয়তো আ বিদেশের থেকে বা ভারতের বিশেষ করে কলকাতা থেকে এরা শিখেছেন এবং এত সুন্দর বই তারা প্রকাশ করে যাচ্ছেন। বই হাতে নিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন। হ্যাঁ? আমি ২-১ টা বইয়ের যাই হোক আমি নাম বলছি না। কিন্তু অনেকের বই আপনি জানেন কারা তারা। একসময় বইঘরের কথা আপনার নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের বইঘর। যারা শামসুল রাহমান, শহীদ কাজী এবং আল মাহমুদের ৩-৪ টা বই ১ম দিকে বের করেছিলেন। শহীদ কাজীর উত্তরাধিকার, আল মাহমুদের কালের কলস, শামসুর রাহমানের রৌদ্র করটিতে, সৈয়দ শামসুল হকেরও বই বের করেছেন। তো সেই বইগুলো ওই তখন একটা প্রকাশনার মধ্যে একটা নান্দনিক ব্যাপার ছিল। সেইটা ধীরে কিন্তু ফিরে আসতেছে। আরেকটা ব্যাপার আপনাকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা আপনি বললেন
সেটা হচ্ছে সম্পাদনের ব্যাপারটা। আমাদের সম্পাদনের ব্যাপারটা হচ্ছে জিরো, কোনো ধরনের সম্পাদনা নাই। আপনি যা দেন তাই প্রকাশক ছাপে। অনেক লেখকের টাকা দিয়ে ছাপা, সেটা টাকা দিয়ে ছাপা হোক আর প্রকাশকরা স্বেচ্ছায় ছাপা, কথা কিন্তু একই। কি কথা? সেটা হচ্ছে যে এর কোনো সম্পাদনা নাই, এর কোনো মা-বাপ নাই। যা দেয় তাই ছাপে। বুঝতে পেরেছেন? যা দেখি তাই লিখি সেটা আর তো যা দেই তাই ছাপি। সেটা তো একটা বড় সংকট। কিন্তু লেখালেখিকে, সাহিত্য চর্চাকে জীবিকা হিসেবে নেয়া, পূর্ণকালীন কাজ হিসেবে নেয়ার মতো অবস্থা কি তৈরি হয়েছে আমাদের দেশে? আমাদের লেখকরা কি শুধু লেখালেখি করেই বেঁচে থাকার কথা ভাবতে পারেন? ভালো লেখালেখি, শুধু বাণিজ্যিক লেখালেখি, হালকা চটুল লেখালেখি নয়। কেন হচ্ছে না, বা সেটা হওয়ার পথে বাধাগুলো কোথায়? বাণিজ্য মানে আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে লেখাকে জীবিকা হিসাবে নেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। যে দেশে একটা বই ৩০০ কপি যদি একটা বই বের হয়, সেই দেশের লেখক রয়্যালটি যদি দেয়ও, অধিকাংশ প্রকাশকই রয়্যালটি দেয় না। কিছুই দেয় না, মিথ্যা কথা বলে। কিন্তু কথা হচ্ছে যে রয়্যালটি দিলেও যে ধরে নিলাম তারা রয়্যালটি দিচ্ছে। তাহলে হিসাব করে দেখেন কয় টাকা পায়। এই টাকা দিয়ে কি তার জীবন সে যাপন করতে পারে কিনা? তো এক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে এটা সরকারি সাহায্য বা যারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা যদি শিল্প সাহিত্যিকদের অ্যা আ মানে অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করেন, তাহলে হয়তো এই ক্ষেত্রে কিছুটা অ্যা লেখকরা কিছুটা হয়তো নিজেদের আ এই মানে ভারমুক্ত হবেন অর্থনৈতিক দিক থেকে। না, পাঠক বাড়াতে হবে। যেকোনো মূল্যে দেশের আর হলো পাঠ পাঠক সংস্কৃতি বাড়াতে হবে। বইয়ের বিপণন দেশে শেষ বইকে হয়ে মানুষের আসবে। কাছাকাছি নিতে হ্যাঁ, হবে। এখন প্রযুক্তি এসে গেছে। প্রযুক্তিকে এই ব্যবহার জায়গায় করে এখন শুধু তাই। ঢাকাতেই হবে কেন? দেশের যেকোনো জায়গায় তো বই পাঠানো সহজ হয়েছে। ফলে সেই পাঠকগুলোকে যদি আমরা নিতে পারি আরকি, এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকারেরও থাকে, প্রকাশকের থাকে, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি সবাই মিলে একটা সমন্বিত উদ্যোগ নিলে আমার মনে হয় এটা সম্ভব। এবং এটা না হলে কিন্তু সাহিত্য সেই জায়গায় যাবে না। হ্যাঁ? কাউকে না কাউকে তো এটাকে পূর্ণকালীন মনোযোগের বিষয় হিসেবে করে নিতে হবে সাহিত্যকে, তাই না? তো এটাকে শিল্প পর্যায়ে উন্নীত করতে হবে। করতে হবে নিশ্চয়ই আরকি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো আমরা এবার আরেকটা প্রসঙ্গে আসি। আ প্রবাসের সাহিত্য। প্রবাসেও তো অনেকেই লিখছেন। প্রচুর লেখালেখি হচ্ছে। কিছু হয়তো বা অ্যামেচার, কিছু মানসম্পন্ন, হ্যাঁ। সব মিলিয়ে আমরা লক্ষ্য করলাম যে কয়েক বছর ধরে বাংলা একাডেমি থেকে একটি পুরস্কার প্রবর্তন করা হয়েছে প্রবাসী লেখকদের কথা ভেবে। সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার। এবং আপনি নিজেও সেই পুরস্কারটি পেয়েছেন। আপনি সেই পুরস্কারের একজন গ্রহীতা। এই পুরস্কারটি সম্পর্কে আপনার নিজের কি অনুভূতি এবং নিজের কি অভিমত? এটাকে আপনি কিভাবে দেখেন, বা এই নিয়ে কি আপনার কোনো বক্তব্য রয়েছে? কারণ প্রায়শই আমার এটা কথা নিয়ে হচ্ছে মাঝে, মাঝে বিতর্ক হয়, আমরা শুনি। কিছু, কিছু বিতর্ক আ আমরা দেখতে পাই প্রতি বছরই এটাকে নিয়ে। আমার কথা হচ্ছে কি যে এটা বাংলা একাডেমির কারো একটা উদ্ভট চিন্তার ফসল আমি মনে করি। আমার সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা উদ্ভট চিন্তার ফসল আমি এই কারণে বলছি যে এটা সাহিত্যে এই ধরনের বিভাজন থাকা উচিত না। কে কোথায় থাকলো, আজকে প্রযুক্তি যুগে আপনি বলবেন প্রবাসী লেখক। প্রবাসী লেখক বলে কোনো কথা নাই। লেখক সে। যেমন মহিলা লেখক বলে কোনো কথা নাই। আমি মনে করি না মহিলা লেখক, আদিবাসী লেখক এই ধরনের কোনো কথা আমি বিশ্বাস করি না। প্রবাসী লেখক মানেটা কি? আলেকজান্ডার সলজেনিসিন কি প্রবাসী লেখক? আপনার যদি অক্টোভিয়া পাজের কথা ধরেন, সে প্রবাসী লেখক না। পাবলো নেরুদা বিভিন্ন দেশের ছিলেন। তিনি প্রবাসী লেখক নাকি? তো এটা বললে তো হবে না। এটা বাংলা একাডেমির একটা উদ্ভট চিন্তা থেকে এই জিনিস বেরিয়েছে। এবং আমাকে যখন দেওয়া হয়, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, আমি প্রতিবাদ করেছিলাম। শামসুজ্জামান ভাইকে আমি বলেছিলাম যে, আমাকে পুরস্কারটা দিয়েন না। এটা যারা পুরস্কার যশোর প্রার্থী তাদেরকে আপনি দেন। আমার তো সারা জীবনে আমি কোনো পুরস্কার পাইনি। আপনিও তো জানেন যে আমি কোনো পুরস্কার, কোনো ধরনের পুরস্কার আমি পাইনি। আমি জানিও না কি টেকনিক করলে পুরস্কার পাওয়া যায়। কিন্তু আমার সময় যারা কবিতা লেখেন, আমার সময় তারা একেকজন ১০-১২ টা করে পুরস্কার পেয়েছে। হ্যাঁ? তারা এমনকি আমার পরবর্তীতে যারা লেখে তারাও অনেক পুরস্কার পেয়েছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলা একাডেমির উচিত এই বিভাজনটা বন্ধ করা। কে প্রবাসী বইসা লেখে আর কে দেশে বইসা লেখে, এর তেমন কিছু না। হ্যাঁ? আজকে পূরবী বসু, ডক্টর জ্যোতিপ্রকাশ দত্ত, আব্দুল নূর এরা তো সবাই বাইরে থাকে। এরা তো অমিয় চক্রবর্তী বাইরে থাকে। অলোক রঞ্জন দাশগুপ্ত কিছুদিন আগে মারা গেলেন।
উনি তো জার্মানিতে ছিলেন সারা বছর, দাউদ হাজার বাইরে থাকেন। তো এটা তো কোনো কথা হতে পারে না। এই বিভাজনকে আমি নিন্দা করি এবং আমি মনে করি এই পুরস্কারটি বন্ধ করে দেওয়া উচিত এবং বাংলা একাডেমির মূল পুরস্কারের সঙ্গে যুক্ত করা উচিত। এটা হচ্ছে এই পুরস্কারের প্রসঙ্গ। প্রবাসী লেখকদের সম্পর্কেও যদি কোনো মন্তব্য করতে চান, যারা মানে প্রবাসী প্রবাসী যারা আমি ডায়াসপোরা সাহিত্য বলছে, যে এখানে আমরা অনেকে আশা করি যে এই অভিজ্ঞতাটার একটা প্রতিফলন আমাদের সাহিত্যে ঘটবে, কারণ বাইরে ভিন্ন ধরনের অভিজ্ঞতা, ভিন্ন সমস্যা, সংকট, চ্যালেঞ্জ এবং নানা ধরনের কিন্তু সাহিত্যের সঙ্গে ওঠা বসা সব যদি মিলে এটা বাংলা সাহিত্যে যদি তার প্রভাব পড়ে, তার প্রতিফলন পাই, আমাদের সাহিত্য তো সমৃদ্ধ হওয়ারই কথা। সেই কাজটা কতটা করতে পারছেন যারা বাইরে থেকে কিন্তু লিখছেন? কিন্তু আরাম করছে, যারা বাইরে থাকেন তারা তো বাইরের বিষয় নিয়ে লেখেন। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম। সেটা না ব্যাপারটা হচ্ছে যে বাইরের বিষয়গুলো তো আপনার মনের মধ্যে অভিঘাত তৈরি করতে হবে। আমি বাইরে আছি, আমাকে যদি আমার পারিপার্শ্ব বা আমার মানে আমার সারাউন্ডিং যদি আমাকে ইনফ্লুয়েন্স না করে, আমার আশেপাশে যাদেরকে আমি যে মানুষগুলো দেখছি, এই মানুষগুলোর জীবনযাত্রা বা জীবনবোধ বা অ্যাজ এ হোল মানুষটা যদি আমাকে আকৃষ্ট না করে, তার জীবনবোধ, তার জীবনের বেদনা দুঃখ দিয়ে আমি যদি তাড়িত না করি, আমি তাহলে তাকে নিয়ে কিভাবে লিখব? তো আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা বাইরে থাকে, যারা মৌলিক লেখক বাংলা সাহিত্যের মেইন স্ট্রিমে যারা লেখালেখি করে, তারা কিন্তু বাংলাদেশের চিন্তা ভাবনা মগজের মধ্যে ধারণ করেই লেখেন। তাদের স্বপ্নে, চিন্তায় তারা বাইরে থাকুক, বাহামায় থাকুক, না, সেটা আপনি বলেছেন, আপনি নিজের ক্ষেত্রে সেটা বলেছেন, কিন্তু ধরেন একটা প্রজন্ম হয়, পরবর্তী প্রজন্ম হয় যারা বিদেশে জন্মেছে, সেখানকার সংস্কৃতিকে নিয়েছে, ফলে এটার ভিতর দিয়ে একটা দ্বন্দ্ব, বিরোধ, এক ধরনের একটা নতুন ধরনের সম্পর্কের একটা মাত্রা পায়। ওগুলোও তো আসতে পারে আসলে, আমি মনে করি আমাদের সাহিত্যে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, সেগুলোই আর কি। এবং নতুন প্রজন্মের কিছু বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু ইংরেজিতেই লিখছে এবং লিখে তারা মূলধারাতে তার স্থানও পাচ্ছে আর কি। হ্যাঁ, সেটাও একটা নতুন মাত্রাই নিশ্চয়ই মনে করি আমাদের সাহিত্যের জন্য। সেটা আছে আমাদের, যেমন দেশ স্টর্ম বলে বই, এমনকি আমাদের ঝুম্পা লাহিড়ী তো গল্প লিখেছে, ইন্টারপ্রিটেশন অফ মেলোডিস। তো সবই ঝুম্পা লাহিড়ী তো অনেক কিছুদিন আগে বাংলাদেশ ইটালিয়ান ভাষাতেও তিনি বিশাল বড় একখানা বই লিখেছেন আর কি। হ্যাঁ, তো সেই জন্য আমি বলছিলাম এটার একটা প্রত্যাশা আমাদের থাকে আর কি, যে আমরা হয়তো বা ডায়াসপোরা সাহিত্যের কাছ থেকে কিছুটা পাবো, যে আমাদের সাহিত্যকে ওই অর্থে সমৃদ্ধ করবে। এমনিতে তো সমৃদ্ধ হচ্ছেই, কিন্তু মাত্রার দিক থেকে, ভাষার দিক থেকে এবং প্রকরণের দিক থেকে হয়তো বা খানিকটা আমরা সেখান থেকে পাবো। আমাদের আলোচনা অনেকটাই প্রায় শেষ হয়ে আসছে। আমরা মুক্ত আলোচনায় যাব, লাইভে অনেকে দেখছেন, তাদের মন্তব্য শুনবো। এখানেও আমি দেখতে পাচ্ছি জনা দুয়েক আছেন, তারা যদি কিছু বলতে চান। তবে তার আগে আমি আপনার এই মুহূর্তের পরিকল্পনা, কি লিখছেন, কি পড়ছেন, বা সামগ্রিকভাবে বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনার কি স্বপ্ন, কি প্রত্যাশা, সেইটা একটু শুনে নিতে চাই। আমি এই মুহূর্তে যেটা করছি, আমি এটা পরিকল্পনা করছি আর্নেস্ট হেমিংওয়েকে নিয়ে একটা দীর্ঘ লেখার। আপনার চেহারায় বেশ হেমিংওয়ের ছাপ আছে, দেখতে পাচ্ছি আলম খোরশেদ। তো হেমিংওয়েকে নিয়ে আমার হেমিংওয়ে যেখানে বাস করতেন তার অধিকাংশ জায়গাগুলো আমি দেখেছি। যেমন আমি বিমিনিতে গিয়েছিলাম, পাপা হেমিংওয়ের বাড়িটা দেখে এসেছি। হেমিংওয়ে যেখানে জন্মগ্রহণ করছে, ওক পার্ক, ইলিনয়। তারপরে হেমিংওয়ে যে বাড়িতে ছিলেন ফ্লোরিডাতে, কি ওয়েস্টে, ওই বাড়িতে গিয়েছি। হেমিংওয়ে যেখানে হাভানায় ছিলেন, হাভানার হেমিংওয়ে বাড়িটা কিউবান কমিউনিস্ট পার্টিকে, মানে কিউবান জনগণকে উনি উপহার দিয়ে এসেছেন, ওই বাড়িতে গিয়েছি। তো আমি হেমিংওয়ের উপরে একটা দীর্ঘ লেখার প্রস্তুতি পর্বে আছি। এটা হলো লেখালেখি। আর পড়ার মানে পাঠের ব্যাপারে এটা শুনলে হয়তো অনেকেই হাসবেন, সেটা হচ্ছে যে আমি নতুন করে জেমস জয়েসের ইউলিসিস পড়া শুরু করেছি। এই বইটা আমার কাছে একটা বিশাল কাজ। আমি মনে করি এটা আপনাকে অনেকক্ষণ ব্যস্ত রাখবে, অনেকদিন ব্যস্ত রাখবে ওইখানে আর কি। দেখো, এটা আমার 3 মাসের প্রকল্প, এই ইউলিসিস জেমস জয়েসের। আর বাংলাদেশের সাহিত্য নিয়ে সামগ্রিকভাবে আপনার কি প্রত্যাশা বা স্বপ্নের জায়গাটা কি? আমি বাংলাদেশের সাহিত্য নিয়ে খুবই আশাবাদী। আসলে আপনাকে বলি, এটা আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের কবিতার ক্ষেত্রে খুব ভালো কাজ হচ্ছে, আমাদের গদ্যের ক্ষেত্রে খুব ভালো কাজ হচ্ছে। কয়েকজন তরুণ তারা অসম্ভব রকম ভালো লিখছেন।
আমি মানে তারা তাদের গল্পের জাদু বাস্তবতা এবং বাস্তবকে অবাস্তব করে তোলার ব্যাপারগুলো এবং পরাবাস্তব গল্প এইসব দেখে আমি তাদের মুগ্ধ পাঠক। আসলে তাদের লেখা বেরোলেই আমি পড়ি, পাঠ করি এবং আমি মুগ্ধ হই। আচ্ছা, আমি একদম শেষ প্রশ্ন করব বাংলাদেশকে নিয়েই, আপনার ভাবনা। বাংলাদেশ আমরা এই সদ্য আমাদের সুবর্ণ জয়ন্তী পালন করলাম, স্বাধীনতার 50 বছর। তো এখন যদি ফিরে তাকান পেছনের দিকে, আপনি পুরোটাই একসঙ্গেই বেড়ে উঠেছেন বলা যেতে পারে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সঙ্গে। আপনার স্বদেশ ভাবনা কি, ভাবছেন দেশকে নিয়ে, কি দেখছেন সামনে, এবং আপনার স্বপ্ন প্রত্যাশা সব মিলিয়ে এই মুহূর্তে স্বদেশ ভাবনা সম্পর্কে যদি আমি আপনার কাছ থেকে শুনতে পেতাম আর কি, বাংলাদেশকে ঘিরে আপনার চিন্তা, আচ্ছা, আমি আপনার মূল্যায়ন, আপনার পর্যবেক্ষণ, প্রত্যাশা। দেখুন, এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন, এই সম্পর্কে বলতে গেলে প্রথম বলতে হয় যে যদি বঙ্গবন্ধু না আসতেন, না জন্মাতেন, বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে বিদেশে বসে আমি যে বাংলা ভাষায় কথা বলার যে অহংকারটুকু দেখাচ্ছি, এই অহংকারটুকু আমার হাতে তুলে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমি তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই উদ্যোগটি আমরা পালন করছি। আমরা একটা সৌভাগ্যবান জাতি, যারা ভাষার ভিত্তিতে এবং আমরা আমাদের দেশকে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে পেরেছি। তবে একটা কথা আমার বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা ৯ মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছি, তাই না? এখানে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, সোভিয়েত ইউনিয়ন, আমাদের তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা এদের কাছে কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতার সময় যারা যুদ্ধ করেছেন, এই যে স্বাধীনতা জয়ন্তী পালন করা হলো, সেখানে আমি মনে করি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, কারণ তিনি না হলে বাংলাদেশ হতো না। সেই একই সঙ্গে কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামে রক্তক্ষয়ী, নানা শেষে রক্তক্ষয়ী সংগ্রামে যারা প্রথম কাতারের সাহসী সৈনিক ছিলেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, জেনারেল আতর ওসমানী এবং মেজর জুবলি সহ অন্যান্য সেক্টর কমান্ডাররা, যারা আমাদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছে, ইনফ্যাক্ট আমরা তাদের প্রতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যথাযথ সম্মান প্রদর্শন করেছি বলে আমি মনে করি না। আমি মনে করি তাদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা উচিত। আমাদের মনে রাখতে হবে যে একজনকে সম্মান করা মানেই কিন্তু আর একজনকে অসম্মান করা নয়। আমাদের সামাজিক দায়িত্ব পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্ব কিন্তু রয়েছে। সেই রাষ্ট্রীয় দায়িত্বের ক্ষেত্রে আমি একটি বড় ধরনের ব্যর্থতা দেখেছি। এবার যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন উদযাপিত হলো, তখন এদের নাম তেমন ভাবে আসেনি, এদের প্রতি আমরা তেমন ভাবে সম্মান প্রদর্শন করি। এটা হলো একটা পার্ট আপনার প্রশ্নের। দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি ব্যর্থ করে দেওয়ার জন্যে বাংলাদেশে ধর্ম, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, এই ধরনের ধর্মান্ধ লোকেরা এবং জঙ্গিরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সৌন্দর্যকে ম্লান করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগলেন। তারা নরেন্দ্র মোদীকে, বাংলাদেশে নরেন্দ্র মোদী আশাকে কেন্দ্র করে তারা যে তাণ্ডব ঘটালেন, এটাতে বিস্মিত হয়েছি, হতাশ হয়েছি এবং অত্যন্ত আমি দুঃখিত এবং বেদনার্থ হয়েছি। কেন বেদনার্থ হয়েছি একটু বলি আপনাকে। সেটা হচ্ছে নরেন্দ্র মোদী ভারতের, তিনি গুজরাটের কসাই, তিনি সাম্প্রদায়িক ব্যক্তি, তিনি ভারতের হিন্দু জঙ্গিবাদীদের উত্থানের জন্য উত্থানের মহানায়ক। আমি সবই মেনে নিলাম আলোচনার জন্য, কিন্তু কথা হচ্ছে যে তিনি ভারতের কিন্তু নির্বাচিত সরকারের প্রধান। তিনি নির্বাচিত সরকারের প্রধান হিসেবে আরেকটি দেশের সরকারের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে এসেছেন। তিনি আমাদের অতিথি। আমরা তার প্রতি যে আচরণ করেছি,
এটা আমার কাছে অশোভন মনে হয়েছে, অগ্রহণযোগ্য মনে হয়েছে। যদিও ওই মানুষটির রাজনৈতিক কার্যকলাপকে আমি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করি, কিন্তু তার প্রতি যে আচরণ আমরা করেছি বাংলাদেশে, এই জঙ্গিরা যে আচরণ করেছে, এই আচরণ আমার কাছে রাজনৈতিকভাবে অশোভন মনে হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে এটা একটি সাম্প্রদায়িক উন্মাদনা। এই সাম্প্রদায়িক শক্তি কিন্তু যেকোনো বিষয় হলেই তাদের যদি প্যাটেও শুরু হয়, তাহলেও তারা ট্রিটমেন্টের জন্য কিন্তু ভারতে যায়, তাদের ভারতে যেতে হয়। আমাদের দেশের যারা ঈদ কোরবানি, ভারতীয় গরু ছাড়া আমাদের ঈদ কোরবানি হয় না। আমাদের স্ত্রী, মা, বোন, খালা, পর স্ত্রী, এদের ঈদ হয় না ভারতীয় শাড়ি ছাড়া। আমাদের পেটে অসুখ হলে আমরা চিকিৎসার জন্য ভারতের দ্বারস্থ হতে হয়। সবকিছুতেই আমাদের ভারতের প্রয়োজন হয়, কিন্তু নিন্দা করার ব্যাপারে আমরা কিন্তু সর্বাগ্রে এগিয়ে আসি ভারত বিরোধিতা করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা ভারত বিরোধিতা করছে, আপনি হয়তো জানেন, সেই ওহাবিরা কিন্তু নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ার আগে সর্বপ্রথম তাকে অভিনন্দন জানিয়েছিল। কিছুদিন আগেও, কিছুদিন আগেও এই হেফাজতের প্রধান আল্লামা শরীফ হুজুর, উনি কিন্তু চিকিৎসার জন্য ঠিক ভারতেই গিয়েছিলেন। ঠিক আছে? তো আমার সবকিছুতে এই ভারত বিদ্বেষী, ভারত বিরোধিতা করা, এটা আমাদের সাম্প্রদায়িক চিন্তা ভাবনার একটা অংশ। আমাদের রাজনীতিতে এই জিনিসটা থাকা উচিত না, আমি মনে করি। আমি মনে করি যে এই ব্যাপারে রাষ্ট্রের তীব্র পদক্ষেপ নেওয়া উচিত। সেটা তো রাজনীতির বিষয়, কিন্তু এর বাইরেও তো অনেকগুলো বিষয় রয়েছে, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সেই সব জায়গাতে আমাদের অর্জন কতটুকু, আমরা আরো কি পেতে পারি, কি স্বপ্ন, কি প্রত্যাশা আপনার, সেটা নিয়ে যদি একটা এক ধরনের মূল্যায়ন, এই 50 বছর পরে বাংলাদেশকে নিয়ে, এই মুহূর্তে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানুষকে দেখি বা দেখতে চাই, সেই বিষয়ে যদি আপনি কিছু আলোচনা করতেন। দেখুন, বাংলাদেশে কিন্তু বারবার আমাদের উন্নয়ন ধারাটা কিন্তু ব্যাহত হয়েছে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করেছিল সেনাবাহিনীর লোকেরা, এক শ্রেণীর সেনাবাহিনীর লোকেরা। বাংলাদেশের সেনা শাসন চলেছে দীর্ঘদিন, এবং এই সেনা শাসনের আমলে আমরা দেখেছি যে মানুষের বেসিক কোনো উন্নতি হয়নি। কোনো কাঠামোতেই, মানে কোনো পর্যালোচনা আমরা দেখি নাই যে বাংলাদেশ সাউথ এশিয়ায়, বিশ্বের কথা তো দূরের কথা, সাউথ এশিয়ায় বাংলাদেশ একটি বিশিষ্ট কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে। এই বছরে, গত কয়েক বছর আমরা দেখেছি যে আমরা যে কোনো সূচকে, আপনি সেটা শিশু মৃত্যুর হার ধরেন, আপনি নারীর ক্ষমতায়ন ধরেন, বা অন্য মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপারে ধরেন, প্রত্যেকটি সূচকে বাংলাদেশ ভারতকেও পিছনে ফেলে সামনে এগিয়ে আছে। পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং অনেকগুলো কান্ট্রি থেকে বাংলাদেশ যে কোনো সূচকে আমরা এগিয়ে আছি, এবং উন্নয়নের একটা পর্যায় এখন চলছে। এই উন্নয়নের পর্যায়ের পাশাপাশি যদি আমরা দুর্নীতিকে বন্ধ করতে পারি, যে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এটা যদি আমরা বন্ধ করতে পারি, এবং এবং যে উন্নয়নের যে পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে যে আমরা যাত্রা করেছি, এই পথকে সুগম করার জন্য, এই পথকে একটা আরো সুস্থ ধারায় উন্নয়নের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য প্রথম যেটা উচিত, সেটা হচ্ছে দুর্নীতির ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়া। এটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে আসলে এগিয়ে আছি। আমি কানাডায় থাকি এখন। আপনি জানেন আমরা ভ্যাকসিন পাইনি। কানাডাতে কতজন লোক ভ্যাকসিন পেয়েছে? আমাদের আপনার বাংলাদেশে প্রায় অসংখ্য মানুষ সেকেন্ড ডোজ নিয়ে ফেলেছে। আমাদের তো এখানে কোনো খবরই নেই এখন পর্যন্ত। হ্যাঁ, কিছু লোক ভ্যাকসিন পেয়েছে শুনেছি, আমি তো পাইনি। তো ঘটনা হচ্ছে যে আমার যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর বিজ্ঞ নেতৃত্বের কারণে, এবং এই ক্ষেত্রে তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। অনেক ক্ষেত্রেই তার ব্যর্থতা আছে, কিন্তু এই ক্ষেত্রে তিনি অত্যন্ত একজন বিচক্ষণ নায়ক সূচিত কাজ তিনি দেখিয়েছেন, যে তিনি গোটা জাতিকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তিনি একটি উজ্জ্বলতম ভূমিকা, দৃষ্টান্তমূলক ভূমিকা তিনি রেখেছেন। আপনি জানেন ইউরোপের অনেক দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন তারা ঠিক মতো দিতে পায়নি এখন পর্যন্ত। আমরা এই সূচকেও বাংলাদেশ পৃথিবীর সম্ভবত 20তম দেশ ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে, সাফল্য অর্জনের ক্ষেত্রে। আর যে সাফল্য অর্জন করেছে, সেক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর এখন 20তম দেশ।
যেখানে ইউরোপের অনেক দেশ এর ধারে কাছেও নেই আমাদের দেশে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে তাকে অনুরোধ জানাই যে আমাদের দেশে এই উন্নয়নের কাজকে অব্যাহত রাখার জন্য দুর্নীতিকে বন্ধ করতে হবে। এছাড়া আর কি কি চ্যালেঞ্জ আপনি দেখেন? একটা যেমন শিক্ষা ক্ষেত্রে কি আমরা আশানুরূপ ফল করতে পারছি? কিছুদিন আগে এটা জরিপে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে অনেক অনেক পেছনে, পৃথিবীর প্রায় 150 পেছনে আর কি। হ্যাঁ, না, কোনো না, গবেষণা, কোনো উচ্চশিক্ষা, কোনো 1000 এর ক্ষেত্রেই মধ্যে কোনো নাই। উন্নয়ন নেই। হ্যাঁ, না না সেটা, ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি সেটা শুনেছি হচ্ছে সংখ্যায়, হ্যাঁ 800 মধ্যে। আর কিন্তু একটা সূচক আছে জ্ঞান সৃষ্টি সূচক, সেই সূচকেও অনেক পেছনে আর কি। তা এই যদি হয় অবস্থা, উচ্চশিক্ষার অবস্থা, তাহলে আমরা যেই আধুনিক দেশের কথা ভাবি, যে প্রযুক্তি শিক্ষায় উন্নত একটা দেশের কথা ভাবি, সেই দেশ তো অনেক দূরে থাকবে, অর্থনৈতিক উন্নয়ন হয়তো বা হবে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের ব্যর্থতার কারণগুলো কি, কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এর কোনো বিকল্প নাই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখন চলছে, এই এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু মানে ছাত্রদের কথা আমি বলছি। ছাত্রদেরকে বিশাল, বিশাল একটি আ আ মানে জনগোষ্ঠী, আ তারা কিন্তু সত্যিকার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এবং তারা যে শিক্ষাটা পাচ্ছে, এই শিক্ষাটা বাস্তবসম্মত নয় এবং এটা কোনো বাস্তবে তাদের কোনো কাজে আসবে না। যেমন আমি বলি যে মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের হয় বন্ধ করতে হবে, না হয় এই মাদ্রাসাকে দেশের মেইনস্ট্রিম এর যে শিক্ষা ব্যবস্থা আছে, তার সঙ্গে একীভূত করতে হবে। সেটা এটা না করলে পরে একমুখী শিক্ষা ব্যবস্থার কথা অনেকেই বলছেন। মাদ্রাসা একদিকে, একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আরেকদিকে র‍্যাঙের ছাতার মতো হচ্ছে, বাংলা মাধ্যমগুলো পিছিয়ে যাচ্ছে। সব মিলিয়ে তো বেশ একটা নাজুক অবস্থা। আমরা একটা নৈরাজ্যের মধ্যে আছি। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে পাঠ্যপুস্তকে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এই সরকারি আশকারা পেয়ে এই হেফাজত এবং ধর্মীয় আ জঙ্গি গোষ্ঠী এত আশকারা পেয়ে এতটা মাথায় উঠেছে যে তারা এখন সব জায়গায় হাত দিয়েছে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করতে চায়। যে কারণে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার পাঠ্য বই থেকে তাদের পছন্দ মতো লেখক তালিকা তারা তৈরি করে দিচ্ছে এবং সেইভাবে পাঠ্যসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনি ভাবতে পারেন আমাদের দেশের বই থেকে আমাদের আ যে আ কত বড়, বড় লেখককে বাদ দেওয়া হয়েছে। এই কাজগুলি করেছে। এগুলি আমার মনে হয় এগুলি সরকারি পৃষ্ঠপোষকতায় করা হয়েছে। এখন হুম, যদি এগুলো বন্ধ না করা যায়, সেটাই। এই অর্থাৎ মুহূর্তে যদি এগুলোকে বন্ধ করে রাখা যায়, তাহলে সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আরো অনেক কাজ করার আছে এবং সেটা করতে হবে। পাশাপাশি সংস্কৃতি চর্চাটাকেও কিন্তু আরো বেগবান করা খুবই দরকার বলে আমি মনে করি। আমরা খুব সাহিত্যের দরকার। মানুষ, সাহিত্যের কথা বলছি, সাহিত্য সংস্কৃতি তো একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, তো ফলে আমাদের দেখুন পাশাপাশি হুম 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 আলম খোরশেদ, একটা কথা আপনাকে বলি। সেটা হচ্ছে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে এই ওয়াশ সংস্কৃতি কিন্তু বাংলাদেশে এখন জেগে বসেছে। আমার জীবনে আমি তো বাংলাদেশে আমার জন্ম। আমি গ্রামের ছেলে। আমার লাইফে আমি ১০ বছরে একটা ওয়াজ দেখেছি। আমাদের জীবনে ১ টা বা ২ টো ওয়াজ দেখেছি। ওয়াজের শেষে খাবারও দেওয়া হতো। এখন প্রতিটি পাড়ায়, পাড়ায় মাইক দিয়ে যে ওয়াজ করা হচ্ছে এবং সেই ওয়াজ কি করা হচ্ছে? ইসলাম আমাদের ধর্মকে বিকৃত করা হচ্ছে। ওয়াজ কি করা হচ্ছে? নারীদের প্রতি কনস্ট্যান্ট আক্রমণ করা হচ্ছে। ওয়াজের 70% কথা থাকে নারীদের বিরুদ্ধে। সেখানে কিন্তু কোনো আমাদের ধর্ম অনুপস্থিত। আমাদের সত্যিকারের কোরআন বা হাদিস অনুপস্থিত। এরা এত ভণ্ড এবং প্রতারক এবং মুনাফিক যে এরা ধর্মকে বিকৃত করে এরা ওয়াজে শুধুমাত্র এই ঘৃণা ছড়াচ্ছে। সরকারের উচিত এদেরকে আশকারা না দিয়ে এখনই প্রতিহত করা। একে মোকাবেলা করার জন্য সাংস্কৃতিক চর্চাটাকে আরো বেগবান করা এবং সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং যে কোনো সাংস্কৃতিক উদ্যোগকে স্বাগত জানানো। পৃষ্ঠপোষকতা করা এবং তাকে জি। উৎসাহিত করা আর কি। যাই হোক, আমরা আপনার অনেক কথা শুনলাম, অনেক বিষয়ে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি। আমরা আবার একটু কিছু দর্শকদের কথা শুনি। এখানে একজন আছেন, জুনে উপস্থিত আছেন হামুম প্রমোদ। তিনি আমার প্রাক্তন শহরেরই বাসিন্দা, মন্ট্রিয়ালের বাসিন্দা, আমি দেখতে পাচ্ছি। তিনি আমাদের অনুষ্ঠানগুলো নিয়মিত দেখেন, একজন অনুরাগী বিস্তার এই অনুষ্ঠান সময়ের। তিনি আজকে বোধহয় কিছু প্রশ্ন নিয়ে এসছেন আপনার সঙ্গে, বোধহয় তিনি কিছু মুক্ত আলোচনা বা প্রশ্নোত্তরে রত হতে চান। তা আমি এই সুযোগে জনাব হামুম প্রমোদকে ধন্যবাদ জানিয়ে তাকে অনুরোধ করছি তিনি যদি তার প্রশ্নগুলো করতেন আমাদের আজকে অতিথি ইকবাল হাসানকে, তাহলে আমরা একটা আলোচনা শুরু করতে পারতাম, মুক্ত আলোচনা। জনাব হামুম প্রমোদ। ধন্যবাদ শ্রদ্ধেয় কবি ইকবাল হাসান এবং আলম ভাই। আমি একটু অসুস্থ, কিন্তু আমি
জাস্ট আপনার ইকবাল ভাই যেহেতু টরন্টো এবং একই দেশের, তো ওনার সাথে দু একবার দেখা হয়েছে, ওনার মনে আছে কিনা জানি না, একবার নিউ ইয়র্কে আর দু একবার টরন্টোতে আর মন্ট্রিলেও। তো আমার প্রশ্ন হলো, কানাডিয়ান লিটারেচার বা কানাডায় যেহেতু আমরা আছি, কানাডার সাহিত্য তো পড়ি বা মাঝে মধ্যে না পড়তে চাইলেও পড়ি, তো আপনার লেখার মধ্যে বা আপনার গল্প এবং কবিতায় এটা কোনো প্রভাব আছে কিনা? এটা নিয়ে তো আমরা কথা বলেছি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার সঙ্গে তো অনেক জায়গায় দেখা হয়েছে। আমি এটা নিয়ে আলম খুরশিদ একটা প্রশ্ন ছিল। সেখানে আমি জানি না আপনি শুনেছেন কিনা বা আপনি স্ক্রিনে ছিলেন কিনা। আমি এটার উত্তর দিয়েছি। আসলে কানাডার জীবনযাপন এটা আমাকে প্রভাবিত করে না। একেবারেই করে না। এবং আমার অধিকাংশ আ কি বলবো? আমার ১ টা ২ টো লেখায় হয়তো কানাডার জীবনযাপন আছে। গল্পে আছে। হয়তো কবিতায় ছিটেফোঁটা আছে। কিন্তু আমার অধিকাংশ লেখাই আ বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশের মানুষ এবং আহ, বাংলাদেশের তাদের জীবনযাপন নির্ভর। আচ্ছা, তিনি না তিনি আরো জানতে চাচ্ছিলেন যে কানাডিয়ান সাহিত্যের কি কোন রকম কোন প্রভাব সাহিত্যে না, আপনার মধ্যে আপনি পড়ে? জীবনযাপন না, মানে কানাডার আমরা সাহিত্য যদি আপনি পড়ে থাকেন। মার্গারেট অ্যাটউডের কথা জানি, এলিস মানরোর কথা জানি, অনেক বড় বড় লেখক কানাডা থেকে লিখছেন, হ্যাঁ, মর্দেকাই রিচলারের কথা জানি। তো তাদের কোনো দ্বারা কোনোভাবে কি আপনি প্রভাবিত হয়েছেন, বা তাদের পাঠ সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা, তাদের পাঠাভিজ্ঞতার আলোকে আপনি কিছু বলবেন কিনা? না, আমার মার্গারেট অ্যাটউড আমার খুব প্রিয় লেখক। মার্গারেট অ্যাটউড আছে, মাইকেল ওমজাজ্জির কবিতা আমার খুব ভালো মাইকেল লাগে। যদিও ওমজাজ্জে, হ্যাঁ, শ্রীলঙ্কার, মাইকেল হ্যাঁ, ওমজাজ্জি কিন্তু যদিও শ্রীলঙ্কার, তিনি কিন্তু বেসিক্যালি কবি, কিন্তু তার একটা ইংলিশ প্যাশন তার উপন্যাস, হ্যাঁ, সেটা হ্যাঁ, মুভি হয়েছে, আমরা দেখেছি। হুম, হুম, মুভির চেয়ে বইটা বেটার। যাই হোক, হুম, তো মাইকেল ওমজাজ্জির কবিতা অসম্ভব ভালো। মার্গারেট অ্যাটউডেরও কিছু কিছু কবিতা আছে। অনেক কবিতা লেখা, হ্যাঁ, 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 এবং কারণ আমি ক্যারল শিল্ড বলে আপনাদের একজন আছেন। আ লেখিকা ক্যারল তিনি। শিল্ড, হ্যাঁ, ক্যারল হ্যাঁ, শিল্ড, ক্যারল হ্যাঁ, শিল্ড, তার বিখ্যাত বই হচ্ছে স্টোন ডায়েরি, এবং চমৎকার। হুম, 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 আসলে হ্যাঁ, ব্যাপারটা হয়েছে কি যে আ একটা একটা দেশে থাকি এত বছর। সেই দেশের মানে নিশ্চয়ই সাহিত্য পরিবেশ, সম্পর্কে, হ্যাঁ, হ্যাঁ, আবহাওয়া, হুম, হুম, সেই দৃশ্য মানে একেবারেই যে কোন রকম প্রভাব বিস্তার করবে না তা কিন্তু না। আ এই দেশে যেমন বড় পাচ্ছি, তো কোন সকাল বা দুপুর বা রাত্রি ও নিয়ে কিন্তু আমার লেখা আছে, কবিতা আছে, একটা আছে। তো খুব ব্যাপকভাবে আমি কানাডিয়ান সাহিত্য নিয়ে আলোড়িত হই নাই, যতটা আলোড়িত হয়েছি মার্কুইজের লেখা পড়ে, কিংবা মুরাকামির লেখা পড়ে, কিংবা অন্যদের লেখা পড়ে আমি যতটা আলোড়িত হয়েছি হুম। কাফকা পড়ে, ঠিক অতটা আলোড়িত আমি হই না ক্যানেডিয়ান। তবু আমার কাছে মার্গারেট অ্যাটউডকে এক অসাধারণ লেখক মনে হয়। তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি এবং তার লেখা আমার খুব প্রিয়। ধন্যবাদ। আচ্ছা, হামুম প্রমোদ আহ, সাহেব, আপনার দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল না, ওই হ্যাঁ, ডায়াসপোরা হ্যাঁ, হ্যাঁ, সাহিত্য, আদিবাসী সাহিত্য বা আদিবাসী না, ভাষা সাহিত্য, ওটা যদি আপনি আরেকটু খোলাসা করে বলতেন আমি আর কি। আমি যেটা বলতে চাচ্ছি, ইকবাল ভাই যেহেতু বলছেন যে আদিবাসী সাহিত্য বলাতে ওনার একটু আপত্তি আছে, আমি ওই প্রসঙ্গটা বাদ দিয়ে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের হুম, যে অনেক ভাষা তো আছে, শুধু বাংলাদেশে শুধু বাংলা ভাষাই বা শুধু বাংলা ভাষাভাষী মানুষের দেশ না। হুম, হুম, দেশে আপনার বৃহত্তর আপনার চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে, হ্যাঁ, আপনি নৃগোষ্ঠীর কথা বলছেন। হ্যাঁ, 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 নৃগোষ্ঠী বলি বা আমরা বলি যে জাতিগত সংখ্যালঘু বা ভাষিক সংখ্যালঘু, হুম, হুম, ওই ভাষাতেও কিন্তু আমাদের, ভাষী সংখ্যালঘু। হ্যাঁ, তো ওই ভাষাতে কিন্তু সাহিত্য চর্চা হয় এবং হুম, ওই ভাষার লোকেরাও বাংলা ভাষায়ও লিখেও থাকেন। তো ওই ব্যাপারে যদি আপনার কোনো অভিমত বা কোনো পঠন পাঠন যদি থেকে থাকে, যদি থাকে, ওইটার আলোকপাত আমি একটু করবেন। আমি 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 একটি কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আলম খোরশেদ, সেটা হচ্ছে যে একজন আধুনিক লেখক সে কখনোই বলবে না যে অন্যের ভাষার উপরে নিজের ভাষাকে চাপিয়ে দেওয়ার কথা। আমি মনে করি যে এই নৃগোষ্ঠী যারা আছেন, মানে ভাষাভিত্তিক গোষ্ঠীগুলো আছে, তাদের প্রত্যেকের আলাদা জাতিসত্তা আছে। আমি এই জাতিসত্তার প্রতি শ্রদ্ধাশীল। তারা সে রাখাইন হোক, সে চাকমা হোক, বা সে যেকোনো গোত্রের হোক। আমি মনে করি যে তাদের নিজস্ব কালচার, তাদের নিজস্ব ধর্ম, তাদের নিজস্ব আ আ ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস, এবং তাদের নিজেদের যে কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, এগুলোকে প্রিজার্ভ করার দায়িত্ব কার? এগুলিকে প্রিজার্ভ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আজকে আমরা কানাডায় থাকি। কানাডার প্রত্যেকটি আমি অ্যাবরিজিনাল পিপল
এখানে যারা অ্যাবরিজিনাল আছে, আদিবাসী, আমি তাদের সঙ্গে কাজ করেছি থান্ডার বেতে, এবং সেখানে তাদের এলাকায় আমি গিয়েছি, দেখেছি কিভাবে ক্যানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে সাহায্য করে তাদের ভাষা, সংস্কৃতি এবং জাতিসত্তার বিকাশের জন্য। এইটা আমাদের দেশে এই ব্যাপারটা কতদূর আছে আপনারা জানেন যারা সঙ্গে যুক্ত, এবং আমি মনে করি যে আমি এদের জাতিসত্তায় বিশ্বাস করি এবং ভাষাগত স্বাধীনতায় বিশ্বাস করি। আমি মনে করি যে একটি দেশ সমৃদ্ধ হয়ে ওঠে বহু বিভক্ত সভ্যতার মেলবন্ধনে, বিভিন্ন জাতির, বিভিন্ন কালচারের, বিভিন্ন কৃষ্টির যে মেলবন্ধন, এটা দিয়ে একটা জাতি গড়ে ওঠে। তা আমি মনে করি যে আমাদের সেই জাতিসত্তার ভিত্তিতে এদের সেই সাহিত্য রক্ষণাবেক্ষণ এবং এর বিকাশের জন্য সরকারের একটি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। অনেক ধন্যবাদ। আমি সাহেব বলুন। আমি একটু যোগ করি, জাস্ট 1 মিনিট। না না, পাশাপাশি সরকারি তো আছে, কিন্তু পাশাপাশি আমি যেটা দেখতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মেইন স্ট্রিম বা মূলধারার শিল্প সাহিত্যিক যারা করতেছেন বা যারা চর্চায় আছেন, বা যারা আমরা যদি বলি যে সাহিত্যিক বা কবি বা বুদ্ধিজীবী মহলেও কিন্তু এটা নিয়ে খুব একটা ইদানিং হচ্ছে, এই 5 বছরে বা 2-1 বছরে হচ্ছে, কিন্তু 10 বছর আগে বা আমি যখন ছিলাম 2000 সাল বা 2002 সাল পর্যন্ত ওনাদেরকে বোঝাতে খুব কষ্ট হয়েছে যে নিজেদের আমাদের একটা ভাষা আসে, ওইটা নিয়ে আমরা চর্চা করি, এবং ওইটা নিয়েও যে সাহিত্য হচ্ছে, ওইটা নিয়েও যে আমরা কবিতা লিখি, গল্প লিখি বা উপন্যাস আছে। মণিপুরীদের 2-3টা উপন্যাস আছে, ছোট গল্প তো অনেক আছে, কবিতা আছে, চাকমাদের আছে, কিদের আছে, হয়তো ওইভাবে নাই যেভাবে ইন্ডিয়াতে যেভাবে প্রতিষ্ঠিত যেভাবে কি হচ্ছে, কিন্তু বাংলাদেশের এই ক্ষেত্রে শুধু সরকারি না, আমার মনে হচ্ছে যে আমাদের বুদ্ধিজীবী মহলের মধ্যেও এক ধরনের অবজ্ঞা বা এক ধরনের বিচ্ছিন্নতা বা এক ধরনের অবহেলা বা কিছুটা জানতে আগ্রহী না, আমি জানি না ঠিক কেন যে এটা হয়। কিন্তু ওইটা কি আমি জানি, আপনি যেহেতু কানাডায় আছেন, কানাডার সাহিত্য বলতে তো আমরা জানি যে প্রবাসী বা অভিবাসী সাহিত্য মেইন স্ট্রিম সাহিত্যের পাশাপাশি ইন্ডিজিনাস লিটারেচারকে ওরা আলাদাভাবে গুরুত্ব দেয় এবং আলাদাভাবে পড়ায় প্রথম প্রাথমিক, বা কানাডিয়ান লিটারেচার যখন ইন্ডিয়াতে পড়ানো হয় তখন ওইখানেও কিন্তু কানাডার ইন্ডিজিনাস লিটারেচারটাকে ওরা আলাদাভাবে পড়ায়, ইন্ডিয়াতে যেভাবে নর্থ ইস্ট সাহিত্যের সাথে যেভাবে তুলনামূলক সাহিত্যে যাদবপুরী বিশ্ববিদ্যালয় বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আলম ভাই হয়তো ভালো বলতে পারবেন। তো এই আমি আর কষ্ট হচ্ছে আমার একটু, তো ওইটুকু আমি বললাম আর কি। তো ওইটা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ, আলম ভাইকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনি প্রসঙ্গটা উত্থাপন করে ভালো করেছেন। হ্যাঁ, আমি বুদ্ধিজীবীদের অবজ্ঞা আছে সেটা আমি বলবো না, হয়তো কোনো কারণে একদম উদাসীনতা বা কোনো কারণে এক ধরনের নীরবতা হয়তো কাজ করে, কিন্তু সেটা কেটে যাবে। আমি মনে করছি এই কথাবার্তাগুলো হচ্ছে সমাজে এখন একটা ডিসকোর্স হিসেবে এটা হাজির হয়েছে, ফলে এখান থেকে আর বেশি দিন যাবে না। আলম, এখানে একটি কথা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আদিবাসীদের নৃগোষ্ঠীর লেখা যদি বাংলা ভাষায় অনুবাদ হয়ে চলে আসে, তাহলে আমার মনে হয় এটা একটা ব্যাপক জায়গা দখল করতে পারবে, সেটা বেটার। আমি একটা বইয়ের কথা বলতে পারি এই মুহূর্তে, কবিতা চাকমা, তার একটি চাকমা কবিতার বইয়ের নাম আছে জুলি নো উদ্ধিম কিত্তেই, এবং এটার বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ একই সঙ্গে বেরিয়েছে। একটা বই হচ্ছে ট্রাইলিঙ্গুয়াল, বাংলা নাম হচ্ছে জ্বলে উঠবো না কেন, ইংরেজি নাম হচ্ছে ওয়াই মাসেন্ট আই ফ্লেয়ার আপ। তো এই ধরনের কাজ যদি আরো হয় আর কি, কবিতাটা খুব চমৎকার। আমি বিভিন্ন জায়গায় কবিতাটা পড়ি, আমি সুযোগ পেলে আমি 3টা কবি 3 ভাষাতেই কবিতাটা পাঠ করি। আমি আমার বন্ধু অনুজ প্রতিম বন্ধু সুভাষী সিনহা আছে, মণিপুরী সাহিত্য নিয়ে কাজ করে, সে সাহিত্য ইতিহাস নিয়ে তার 2 খণ্ডে বই আছে, এবং সেখানে একে শেরাম সাহেব আছেন, তিনি তো মণিপুরী ভাষা নিয়েই কাজ করেন আর কি। ফলে এই ধরনের চর্চা শুরু হয়েছে, আদান প্রদান শুরু হয়েছে, এবং একটা সেতু বন্ধন রচনার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আশা করি এটা অদূর ভবিষ্যতে সেখান থেকে আমরা সুফল পাবো, এবং আরো অনেক লেখক সাহিত্যিক। আমি কিছুদিন আগে মণিপুর গিয়েছিলাম, নিজেই গিয়েছিলাম, ভারতের যে পূর্ব ভারত, সেখানে রতন থিয়ামের মতো নাট্যকার, তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি সময় কাটিয়েছি। রতন থিয়াম কিন্তু বাঙালি, বাংলায় বড় হয়েছেন, নদিয়ায় বড় হয়েছেন, এই চট্টগ্রামে এসেছেন, তিনিও এটা বলছেন যে না, এটাই আদান প্রদানটা যেন আরো বেশি করে ভালো করে হয়। আরেকটি ব্যাপার কি আলম খুশি, সেটা হচ্ছে যে একটা এর প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া উচিত। এবং আমি বলি বাংলা একাডেমির মতো ওরকম কিন্তু যদি একাডেমি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি নিজস্ব একাডেমি থাকে, তাহলে কিন্তু তাদের ভাষা
একাডেমি আছে, উষাই বলে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রায় প্রতি বান্দরবনে আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে আছে, কিন্তু এগুলোকে আরো সক্রিয় করে তুলতে হবে। আর আমাদের যেটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট রয়েছে, এইটার একটা বড় জোর থাকতে হবে কিন্তু এই ভাষাগুলোর উপরে, এই ক্ষেত্রে আর কি। এবং তারা অনেক কাজ করতে পারে, বই রচনা থেকে শুরু করা, অনুবাদ থেকে শুরু করা, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা। আমার মনে হয় আমরা যত বেশি কথা বলবো এটা নিয়ে, যত বেশি আলোচনা করবে, ততই আমার মনে হয় এটা নিয়ে আরো কাজ হবে বলে আমি আশা প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ হামুন প্রমোদ। এখানে মাহি আবরারও আছে জুমে, আপনি হয়তো তাকে দেখে থাকবেন হয়তো মন্ট্রিয়লে, আমি জানি না আপনার কখনো দেখার সুযোগ হয়েছে কিনা। মাহিয়া কি মাহিয়া কি কিছু বলতে চাই কবি ইকবাল হাসানের উদ্দেশ্যে, ওনাকে নিয়ে? আমি শুনছি, ভালো লাগছে, অনেকদিন পরে ওনাকে দেখলাম। হ্যাঁ, আলোচনা ভালোই লাগছে, কিছু জিজ্ঞাসা নেই, কিছু শুনে ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা যে আপনি ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখলেন। আমি দেখি। আচ্ছা, তো আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। আমি জাস্ট দেখি লাইভে কয়েকজন ছোট ছোট মন্তব্য করেছে, শুধু প্রশ্ন করেনি সেই অর্থে। সাইমন জাকারিয়ার নাম আপনি জানেন ইকবাল ভাই, উনি বাংলা একাডেমিতে আছেন, আমার খুব প্রিয় মানুষ, একজন নিবিষ্ট গবেষক। ওর মতো গবেষক সত্যি খুব কম, দুর্লভ। সেও বোধহয় এই ধরনের ভাষিক সংখ্যালঘুদের অনেক সংস্কৃতি নিয়ে অনেক কাজ করে। তো সে বলেছে জয় গুরু, আপনাকে সে সম্ভাষণ জানিয়েছে। একজন তরুণ কবি শাহনিয়াজ লিঙ্কন বলেছেন চমৎকার আয়োজন। ইসলাম সাইফুল নামের তিনিও বলেছেন চমৎকার আয়োজন। একে এম হান্নান, ইনি কবি ইকবাল হাসানকে অভিনন্দন জানাচ্ছে। আলম ভাই সম্পর্কে সামান্য বললেন বলে আর কি, এটা বোধহয় তার নজরে পড়েছে যে কেউ তো বলেন আপনি বলেছেন বলে তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বাংলা কাব্যের অমর কবি শঙ্খ ঘোষের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন আর কি। তো এরকম কিছু কিছু মন্তব্য আছে, বিচ্ছিন্ন মন্তব্য, আমি সেগুলো নিয়ে আর যাচ্ছি না। আমি আপনাকে বলবো এবারে আপনার একটা উপসংহার মন্তব্য, একটা ক্লোজিং রিমার্ক, উপসংহার মন্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানটাকে এখানে শেষ করে দেওয়ার জন্য আপনার শেষ কি বলার আছে সামগ্রিকভাবে অনুষ্ঠানটাকে ঘিরে? না, আমি বিস্তারকে প্রথম অভিনন্দন জানাই এবং তাদের সর্বাঙ্গীন উন্নতি শুভকামনা করি। আর আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও। এবং যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন এবং যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, পরে দেখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সবাই প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের দেশ এখন এই মুহূর্তে একটি, আমাদের দেশ শুধু না, সারা পৃথিবী একটি সংকটাপন্ন অবস্থার অতিক্রম করছে, কোভিড-19। এবং আমরা মনে করি যে এই সারা পৃথিবীকে অসুস্থ করার এই যে সন্ত্রাসী অণুবীজ, এটা একসময় না একসময় নিষ্ক্রিয় হয়ে পড়বে। মানব সভ্যতা আবার সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের দেশের সব মানুষ আবার এই কোভিড-19 এর হাত থেকে পরিত্রাণ লাভ করবে এবং সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এটা আমার প্রত্যাশা, আমার কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, যারা অনুষ্ঠানটি দেখছেন এবং দেখেছেন। আর সাবধানে থাকেন, নিরাপদে থাকেন এবং নিজে নিরাপদে থাকেন এবং অন্যকে, নিজে সুস্থ থাকেন এবং অন্যকেও সুস্থ রাখেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন এর মধ্যে। আর আপনার প্রতি আমাদের একই প্রত্যাশা, আপনিও সাবধানে থাকবেন এবং আশা করছি আপনি দ্রুতই ভ্যাকসিনটাও পেয়ে যাবেন আর কি। আমি আজকেই শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর কথাবার্তা হয়েছে বাইডেনের সঙ্গে ভ্যাকসিন বিষয়ে, হয়তো তার সুফল আপনি দেখতে পাবেন। লেখালেখি অব্যাহত রাখবেন, আপনার কাছ থেকে আমরা আর অনেক কিছু পেতে চাই। বিশেষ করে হেমিংয়ের বইটার কথা বললেন, হেমিংয়ে চর্চার একটা ধারা শুরু হয়েছে বাংলাদেশে। এই বছর একটা বই বেরিয়েছে বই মেলায়, আমাদের ফারুক মঈনুদ্দিনের লেখা হেমিংওয়ের জীবনে নারীরা। তো আপনার বইটা নিশ্চয়ই সেখানে আরেকটা নতুন সংযোজন হবে। সব মিলিয়ে ভালো থাকবেন এবং আজকে যারা অনুষ্ঠান এখানে দেখছেন, লাইভে দেখছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ সেটি আগামী বৃহস্পতিবার 29 এপ্রিল একই সময়ে রাত 9:30টায় আমরা আবারও আসবো এমনি কোন একজন সাহিত্য ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে। আপনারা আসলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।